ধন্যবাদ। গল্প একটু আজকে একটু শুরুতে বলে নিই, আমাদের সেশনটা মনে হয় 1 ঘন্টা, রাইট? মানে আপনাদের বাংলাদেশি জি সময় স্যার। 10টা থেকে এক 11টা, রাইট? ঘন্টা সেশন, কিন্তু আপনি চাইলে এই সেশনের সময়টা একটু বাড়াতেও পারেন। আচ্ছা, না আমি একটু শুনে নিলাম, কারণ এরপরে আবার আমাদের এখানে আবার এখন বাসতেছে হচ্ছে বিকাল 4টা। সো আমাদের আবার ইফতারের সময় হয়, আমার আর একটা ইনভাইটেশন আছে। সো আমি হয়তো 5টা বা 5টা 20, মানে আপনাদের বাংলাদেশের সময় 11টা 20-এর বেশি আর থাকা সম্ভব হবে না আর কি। জি ওকে, স্যার, এনিওয়ে, আপনার সুবিধা অনুযায়ী। লাস্ট ইয়ারে আমি 3টা স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম। ফরচুনেটলি আমার 3টাতে নমিনেশন পেয়েছিলাম। প্রথমটা ছিল হচ্ছে জাপান গভর্নমেন্টের নেক্সট স্কলারশিপ। আমার মনে হয় যারা শিক্ষার্থী এখানে জয়েন করেছেন বা যারা এখন স্কলারশিপ পার্সু করছেন, হায়ার স্টাডিজ অ্যাসপারেন্ট আছেন, তারা সবাই অনেকেই জানেন যে জাপানের নেক্সট স্কলারশিপটা খুব লুক্রেটিভ। তবে যারা বাংলাদেশে থেকে খুব একটু সহজে, মানে স্কলারশিপ গুলোর প্রত্যেকটারই এক একটা আলাদা টার্গেট, মানে অডিয়েন্স থাকে যে তারা কাদেরকে টার্গেট করছে। সো জাপানের নেক্সট স্কলারশিপটা আমার মনে হয়েছে যে এটা অ্যাভারেজে, আমার কাছে মনে হয় যদি কেউ ট্রাই করে তাহলে সবার পক্ষেই পাওয়া পসিবল। নেক্সট স্কলারশিপটা হচ্ছে এমন, মানে খুবই আমার কাছে ইজি এবং কনভিনিয়েন্ট মনে হয়েছে অ্যাপ্লাই করাটার প্রসেস। সেকেন্ড, আমি অ্যাপ্লাই করেছিলাম ইউকে গভর্নমেন্টে। ইউজুয়ালি বাংলাদেশে দুটো স্কলারশিপ দেয়, একটা কমনওয়েলথ স্কলারশিপ আর একটা চিভিং স্কলারশিপ। সো আমি দুটোতে অ্যাপ্লাই করেছিলাম। সো আমার কমনওয়েলথ স্কলারশিপের নমিনেশন এসেছিল এবং চিভনিং এর নমিনেশন এসেছিল। চিভনিং এর জন্য আমার নমিনেশন দিয়েছি ইউনিভার্সিটি অফ এডিনবরা, যেখানে আমি পড়ছি বর্তমানে। আর কমনওয়েলথে আমার নমিনেশন দিয়েছিল ইউনিভার্সিটি অফ লিডস, যেখানে আমি পরবর্তীতে যাইনি, কারণ আমার একটা স্বপ্ন ছিল যে আমি এডিনবরাতে আসবো। ইউনিভার্সিটিতে নিয়ে আমার একটা ফ্যাসিনেশন আছে। এই তো। আমি আজকে আপনাদের সাথে আমার মনে হয় চিভনিং নিয়ে যেহেতু কথা বলবো, আমি ওইটার জার্নিটা শেয়ার করব। তখন চিভনিং নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে ওটা আনসার করা যাবে। জি স্যার, আমি কি আপনি শুরু করতে পারেন। আমি কি শুরু করব আমার জি স্যার। স্ক্রিন শেয়ার দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার জন্য অ্যাপ্লাই করেন। শেয়ার হয়েছে কি দেখতে পাচ্ছি জি মনে হয় স্যার, আমাদের, নাকি? শেয়ার হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, জিনিস। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। So, good জি। afternoon from here to everyone. At first, I would like to introduce myself a bit, though already Samia talked about me so far. So, this is Mahdi Hassan. I have completed my graduation and post-graduation from Jahangirnagar University. I was in the first batch of that particular department. So, we was in the first intake where we started our class at 2011. After completion of my graduation and post-graduation from Jahangirnagar University, initially I joined at KPMG Bangladesh, which is like Rahman Haq Chartered Accountants, and I worked there for 1 year and 4 months, I guess, more or less. And I have completed 11 subject of chartered accountancy there. But after that, I got another opportunity to join as the faculty member of the Jahangirnagar University, which is like a dream job to me. So I quit from chartered accountancy and joined back to Jahangirnagar University. So, as you know, as a faculty is been always being expected to others to that like you will pursue a higher studies to know a bit more to like you can deliver for your students and other things. So I had tried to apply, but the COVID-19 was there. So the life was like surviving was the best strategy at that time. So after joining, I spent 3 years. So at that time, COVID came. I got married. That's fortunately the good news. So anyway, so after that, I got like promoted as an assistant professor and start trying to apply for different scholarships. So I have pursued three scholarship in 2022, 22 at the end of 2022, I guess, because the scholarship circulars are like been published around like September, October usually. And I got opportunity in all the three, as I already mentioned, and I choose evening above all. And after the session, I will share my definitely my LinkedIn ID. If any of you wanted to connect or like know a bit more, I would be happy to cooperate anyway. So today we are going to talk about the evening scholarship. আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা সবাই কমন টোনে, আমার মনে হয় যে একটা ফর্মাল প্রেজেন্টেশন, তারপর বাংলায় কথা বলে মনে হয় সবার একটু সুবিধা হবে। সো দিস ইজ দ্য কন্টেন্ট।
আমার কাছে একটা জিনিস সবসময়, আমার যারা কোশ্চেন করে তাদের মধ্যে একটা কোশ্চেন থাকে সবসময় যে আসলে চিভনিংও যদি ইউকে গভর্নমেন্টের একটা স্কলারশিপ হয়ে থাকে, কমনওয়েলথও যদি ইউকে গভর্নমেন্টের একটা স্কলারশিপ হয়ে থাকে, তাহলে আলটিমেটলি এগুলোর মধ্যে পার্থক্য কি, বা আসলে এগুলো কিভাবে অপারেট করে। তো আমার কাছে সেটার জন্য আমি ভাবলাম যে একটা ইন্ট্রোডাকশন দেওয়া যেতে পারে। ইউকে গভর্নমেন্টের একটা অফিস আছে যেটাকে আমরা বলি এফসিডিও ইউজুয়ালি। এটা ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস নামে পরিচিত। এইটা মূলত তিনটা স্কলারশিপ অফার করে। সো এর মধ্যে যে মার্শাল স্কলারশিপ, যেটা এটা মূলত ইউএসএ থেকে যে স্টুডেন্ট গুলো ইউকে তে স্কলারশিপ নিয়ে পড়তে আসে তাদের জন্য শুধুমাত্র দেওয়া হয়। তার মানে উই আর নট এন্টাইটেল টু অ্যাপ্লাই দেয়ার। সো Chevening and Commonwealth are the like two platform where we can apply for the higher studies with the scholarship. So এরপরে আসছি আমরা কমনওয়েলথ স্কলারশিপ। কমনওয়েলথে আবার তিনটা গেটওয়ে আছে। একটা হচ্ছে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, একটা হচ্ছে কমনওয়েলথ স্টাফ স্কলারশিপ, আর একটা হচ্ছে কমনওয়েলথ ওপেন স্কলারশিপ। প্রথমে শেয়ার্ড এর কথা বলি। শেয়ার্ড স্কলারশিপ নামটা থেকে আমরা বুঝতে পারছি এটা মূলত ইউকে গভর্নমেন্টের যে এফসিডিও ওটার আন্ডারেই বলে কমনওয়েলথ কমিশন। কমনওয়েলথ কমিশন এবং যে ইউনিভার্সিটিতে আপনি পড়বেন এই দুইটা প্ল্যাটফর্ম মিলে এই স্কলারশিপটা অফার করছে। তার মানে দুইটা প্ল্যাটফর্মই আপনার স্কলারশিপটাকে শেয়ার করবে আর কি। হয়তো ইউনিভার্সিটি গুলো আপনার টিউশন ফি এর কিছু একটা অংশ শেয়ার করে, আর কমনওয়েলথ স্কলারশিপ কমিশন আপনার লিভিং আদার বা যাতায়াত এগুলো প্রোভাইড করে। সো শেয়ার্ড একটা ওয়ে। দেন আসছে কমনওয়েলথ স্টাফ এবং ওপেন। তো কমনওয়েলথ শেয়ার্ড আসলে বাংলাদেশ থেকে এরকম কোনো সার্কুলার হয় না। এটা আপনার সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে হয় কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের পোর্টালে। আর কমনওয়েলথ স্টাফ এবং ওপেন এটা বাংলাদেশ থেকে ইউজিসি এটা ডিল করে। ইউজিসি আমরা এখন মোটামুটি সবাই জানার কথা, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। কমনওয়েলথ স্টাফের ক্ষেত্রে যেটা হয়, ইউজিসি থেকে বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে এখানে নমিনেট করে দেওয়া হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটি 4 জনকে ইন্টারভিউ দিতে পাঠাতে পারে, জাহাঙ্গীরনগর 2 জনকে পাঠাতে পারে, রাজশাহী 2 জনকে, চিটাগাং 2 জনকে, খুলনা 1 জনকে, বরিশাল 1 জনকে, এরকম করে অ্যারাউন্ড 40 জন মানে ক্যান্ডিডেট স্টাফের ভাইবা ফেস করে। তার মানে আমরা যারা কমন অ্যাপ্লাই করতে চাই তারাও কিন্তু স্টাফে পারছি না, কারণ ইউজুয়ালি যখন ইউনিভার্সিটি গুলোকে অ্যালোকেট করে দেওয়া হয় তো ইউনিভার্সিটিতে তখন বলা হয় ইউনিভার্সিটির কারা অ্যাপ্লাই করতে চাও, তো শিক্ষকরাই অনেক অ্যাপ্লাই করে। তো দেখা যায় যে শিক্ষক, সিনিয়র শিক্ষক 1 জন 2 জনের নামই ইউনিভার্সিটি রিকমেন্ড করে। তো তখন ওই 40 45 জনের ভাইবা নিয়ে আবার স্টাফ মূলত 10 জনকে নমিনেট করে ইউজিসি। তাহলে আমরা বুঝতে পারছি স্টাফও খুব একটা আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম। আমার সময়ও আমি স্টাফে ওপেন অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু যেহেতু আমি খুব জুনিয়র শিক্ষক বিশ্ববিদ্যালয়ে, আমাদের অনেক সিনিয়র শিক্ষক ছিলেন, তাদের নাম বিশ্ববিদ্যালয় থেকে রিকমেন্ড করা হয়েছিল, আমার নাম করা হয়নি। তো আমি পরবর্তীতে ওপেনে অ্যাপ্লাই করি। ওপেন নামটা দেখে আমরা বুঝতে পারছি দিস ইজ ওপেন ফর অল। মানে আপনার ওখানে ওপেন স্কলারশিপের জন্য অনেকগুলো বোর্ড হয় মানে সাবজেক্ট ভিত্তিক, বাট এখানে আপনার সবাই কম্পিট করবে। সেটা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বা আমাদের বিজনেস ব্যাকগ্রাউন্ডের কথা বলেন, আপনার সায়েন্টিস্ট বলেন। মানে এখানে ওপেন ফর অল, বাংলাদেশি যে কোনো সিটিজেন যার গ্রাজুয়েশন হয়েছে সে যদি ইউনিভার্সিটির একটা অফার লেটার থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারে। তার মানে এখানে একটু কম্পিটিশনটা বেশি। আচ্ছা, কমনওয়েলথ স্কলারশিপ একটা বড় টার্গেট হচ্ছে এরা সবসময় চেষ্টা করে একাডেমিক এক্সিলেন্স। একাডেমিক এক্সিলেন্স মানে হচ্ছে আপনার পড়াশোনা একটু ভালো থাকবে, আপনার রেজাল্টটা একটু ভালো থাকবে, আপনার হয়তো 2 একটা পাবলিকেশন থাকলে খুব ভালো কথা। সো এইরকম, এবং আপনার সামনে হায়ার স্টাডিজের সাথে আপনার ফিউচার ক্যারিয়ারের একটা ভালো লিঙ্ক আপ থাকবে, এইগুলো চিন্তা করে। সো কমনওয়েলথের মেইন অবজেক্টিভ ইজ টু এনশিওর দ্য একাডেমিক এক্সিলেন্স। নেক্সট আসছে চিভনিং স্কলারশিপ। ইভিনিং স্কলারশিপটা মূলত এরা দেখে সোশ্যাল অ্যান্ড লিডারশিপ ইম্প্যাক্ট। মানে আপনার হয়তো রেজাল্ট অনেক ভালো না, বাট আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেক ভালো, আউটস্ট্যান্ডিং, টপ নচ হতে পারে। কেমন মনে করেন? মনে করেন কেউ একজন, আমরা জানি আফগানিস্তানে যখন তালেবান সরকার ক্ষমতা নিয়েছে, ক্ষমতা নেওয়ার পরে বর্তমানে কি ঘটনা ঘটছে যে ওখানে মেয়েদের শিক্ষায় ওনারা এটা বন্ধ করে দিয়েছেন। এখন এমন কেউ আফগানিস্তান থেকে অ্যাপ্লাই করলো যে বর্তমানে মেয়েদের শিক্ষা নিয়ে ওখানে ফাইট করছে, এবং সে ওখানে একটা ভালো কন্ট্রিবিউট করছে মেয়েদের শিক্ষার জন্য। তাহলে কি, তার হয়তো পড়াশোনায় ইম্প্যাক্ট নাই, বাট তার সোশ্যাল এবং একটা লিডারশিপের একটা ইম্প্যাক্ট আছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, বাংলাদেশে এমন অনেকে আছে যারা রোহিঙ্গা প্রজেক্টে কাজ করছে, যারা মূলত রোহিঙ্গা প্রজেক্টে তাদের হেল্প করা, তাদের লাইফস্টাইলে অনেক কিছু পরবর্তীতে মানে সেটেলমেন্ট অনেকগুলো নিয়ে কাজ করছে, তারা কথা বলতে পারে। যারা মূলত কোভিড-19 আমাদের এখানে ফাইটার হিসেবে কাজ করছে, যারা ফ্রন্ট লাইনার ছিল, তারা মূলত বলতে পারে। তার মানে শেভনিং স্কলারশিপটা এসে আপনার বলতে হবে যে আমার এই এই জিনিস অর্জন আছে, আমার এই সোশ্যাল ইম্প্যাক্ট আছে, আমার এই লিডারশিপ কোয়ালিটি আছে। সো আমি এইটার জন্য আমি মনে করি আমি ফিট। তো তখন আর মূলত শেভনিং স্কলারশিপ মানে চিভনিং এর যে বড় ইস্যুটা হয় হচ্ছে এর একটা ফাইনাল ইন্টারভিউ হয়। তো ফাইনাল ইন্টারভিউটা হয় মূলত ইউকে অ্যাম্বাসিতে। কমনওয়েলথ স্কলারশিপের ইন্টারভিউটা হয় কিন্তু ইউজিসিতে, যেখানে মূলত বাংলাদেশি যারা আমাদের কি পার্সোনাল, যেমন বাংলাদেশি ইউজিসি মেম্বার বা অনেক সময় বোর্ড যাদেরকে নিয়ে গঠন করা হয় তারা নেয়। কিন্তু
ইভিনিং স্কলারশিপের ইন্টারভিউটা মূলত হয় ইউকে এম্বাসিতে, এবং সেখানে ইউকে মানে লাইক এখান থেকে ইউকে থেকে আমাদের কিছু কি পার্সোনাল বাংলাদেশে যায়, তার মানে আপনার ফরেনারদেরকে ইন্টারভিউটা ফেস করতে হয়। তো অনেকের জন্য দেখা যায় যে এটা হয়তো একটু মানে ভয়ের বা ওয়ারিং একটা ইস্যু হয়। তা আমার কাছে মনে হয়নি যে এটা, আপনি যদি ওই পর্যন্ত যেতে পারেন, এটা খুব একটা বিগ ডিল না। এম্বাসিতে ইন্টারভিউটা একটু লং হয়, 40 মিনিটের মতো হয়, অনেক বড়। কমনওয়েলথে অনেক বেশি লাগেনি, 15 মিনিট 20 মিনিট ম্যাক্সিমাম, আই গেস এর থেকে বেশি লাগেনি। আর চিভনিং এর ইন্টারভিউটা একটু বেশি রিগোরাস, মানে আপনাকে অনেক বেশি কোশ্চেন করবে, আপনাকে মানে যাচাই বাছাইয়ের জন্য অনেক চেষ্টা করে, এই আর কি। আচ্ছা, তো যেহেতু আজকে আমরা চিভনিং নিয়ে কথা বলবো, তো আমি চলে যাই চিভনিং স্কলারশিপে। সো এখানে অলরেডি আমরা বলেছি, আমি বর্তমানে আমি আমি অলরেডি কমপ্লিট করিনি, আমি বর্তমানে পড়ছি। আমি এখন এডিনবরাতেই আছি। এডিনবরা মূলত স্কটল্যান্ডের রাজধানী, ইউকের মধ্যেই। আর ইউনিভার্সিটি অফ এডিনবরা আপনারা যদি কেউ কেউ সার্চ করেন র্যাঙ্কিং, দেখবেন যে এরা মোরাললেস ওয়ার্ল্ডের টপ 20-তে সবসময় থাকে আর কি। এবং বিজনেসের যারা আমরা সাবজেক্টে আসতে চাই, এটা ওয়ার্ল্ডের টপ 10-এর একটা, মানে খুব ভালো র্যাঙ্কিং এর একটা ইউনিভার্সিটি। এবং এর খুব হিস্ট্রিক্যাল একটা ইউনিভার্সিটি। আপনার এখানে আসলে দেখবেন অনেক হিস্ট্রিক্যাল বিল্ডিং আছে, ক্যাসেল আছে প্রচুর। এখানে ঘুরতে মজা লাগে, পরিবেশ খুব ভালো। আর স্কটল্যান্ডের মানুষ ইংল্যান্ডের থেকে কম্পারেটিভলি ভালো আর কি। রাস্তাঘাটে বেরোলে দেখা হলে সবাই আপনার দিকে হেসে দিবে, ভালো লাগবে আর কি। পরিবেশটাও ভালো। সো আমি আসছি 2023-24 সেশনে ইভিনিং স্কলারশিপ নিয়ে। নাও আই এম পার্সুইং মাই মাস্টার্স এমএসসি in accounting and finance, since I am like teaching in accounting. But like when you are like trying to go for higher studies, most of the cases you will find like there will be discipline like accounting and finance. So accounting এর জন্য solely এরকম পাওয়া খুব মুশকিল আর কি। সো আমার কাছে মনে হচ্ছে এটা তো ভালো, একটু ফাইন্যান্স সম্পর্কেও নলেজ পাওয়া গেল। আচ্ছা, সো অ্যাপ্লিকেশন নিয়ে সবারই একটা বড় কোশ্চেন থাকে যে আমরা অ্যাপ্লিকেশন কিভাবে করব, কিভাবে সব প্রসেস গুলো কমপ্লিট করতে হয়। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি আমার জার্নিটা আপনাদের কাছে শেয়ার করি, ইন্ডিভিজুয়ালি আনসার দেওয়ার থেকে জার্নিটা শেয়ার করলে আপনাদের জন্য আইডিয়াটা পেতে সুবিধা হবে। প্রতি বছর চিফবিক যখন সার্কুলারটা দেয়, ওরা 2 মাসের বা 3 মাসের মতো সময় দেয়। যেমন আমাদের সময় দেখেন, সার্কুলারটা হয়েছিল অগস্টের 2 তারিখ 2022 থেকে, এর ডেডলাইনটা ছিল নভেম্বরের 1 তারিখ 2022। তার মানে আপনি প্রায় 3 মাস সময় পেয়েছিলেন, অগস্ট সেপ্টেম্বর এন্ড অক্টোবর। এই 3 মাস ধরে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে এরপরেই আমরা কথা বলছি। সো আমি জাস্ট আপনাদেরকে টাইম ফ্রেমটা বলছি। সো এই অ্যাপ্লিকেশনের সময় আপনার ওদের নির্দিষ্ট পোর্টাল আছে, পোর্টাল বে মানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার নিজস্ব একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেন হচ্ছে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমাদের চিভনিং এর যেটা হয়, ওরা ইনিশিয়াল একটা নমিনেশন দেয়, এবং ওই নমিনেশনটা দেওয়ার আগে আমাদের যে অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশনের 4টা ইন্ডিভিজুয়াল এসে লিখতে হয়। প্রত্যেকটা এসে 500 ওয়ার্ডে। আপনার অনেক মানে নিজের সম্পর্কে তো টুকটাক অনেক কিছু লিখতে হয়, কি কোথায় পড়েছেন, কি করেছেন, বর্তমানে কি অবস্থা, এগুলো তো বাদ। জাস্ট আমি বলছি যে 4টা এই এসে আপনাকে হচ্ছে মূল ক্রাইটেরিয়া। তো 4টা এসেই মূলত আপনাকে ডিসাইড করে দিবে যে আপনি পাবেন কি পাবেন না। তো এটা খুব ক্রুশিয়াল, আমরা 4টা এসে নিয়ে এরপর একটু কথা বলবো। তো আমাদের যখন এই অ্যাপ্লিকেশনের পরে, এবং আপনারা ধরে নেন প্রতি বছর বাংলাদেশ থেকে কমপক্ষে 4,000 লোক অ্যাপ্লাই করে চিমনিং এ। এটা আমার মনে হয় এটা প্লাসই হবে, কম হওয়ার কথা না। এনিওয়ে, তো ভাইবা জন্য আমাদের শর্ট লিস্টের মেইলটা পেয়েছি আমরা হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2023। 14ই ফেব্রুয়ারি আমরা অনেকে জানি না ভালোবাসা দিবস। তো আমরা আমাদের কাছে চিভনিং এর ব্যাপারটা এতটাই মানে কি বলা যায়, মানে ইমোশনাল। আমরা সবসময় আমরা এটাকে বলি, আমরা যে ব্যাচটা, যেটা আমরা লাভ লেটার পেয়েছি চিভনিং সেক্রেটারিয়েট থেকে। সো কারণ আপনারা দেখবেন ফেসবুকে একটা পেজ আছে, আপনারা যদি কখনো কেউ ট্রাই করেন দেখবেন যে এফসিডিও লিখলে একটা পেজ আসে, বা চিভনিং অ্যাওয়ার্ড। তো এখানে দেখবে সারা বিশ্বের কোন দেশ থেকে কারা চিভনিং স্কলারশিপ পেয়েছে তাদেরকে নিয়ে কথা বলা হয়। এবং এটা ভালো লাগে আর কি, ওখানে খুব এঙ্গেজিং একটা ব্যাপার। বিশ্বের 160টা দেশে চিভনিং স্কলারশিপ অফার করা হয়, প্রতি বছর 2 লক্ষাধিক লোক অ্যাপ্লাই করে, খুব মানে বিলো 2%, আই গেস 1.6% হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট এরকম। সো এটা ভালো আর কি। তো আমরা ওই পেজটা যেহেতু আগে থেকে ফলো করতাম, আমাদের সবার মধ্যে একটা টান ছিল। তো আমরা যখন 14 তারিখে আমরা পেয়েছি ইনিশিয়াল ভাইবার শর্ট লিস্ট, এরপরে হচ্ছে আমাদেরকে একটা স্লট নিতে বলে। তো চিমনিং প্রতি বছর বাংলাদেশ থেকে 20 জনের মতো দেয়। কমনওয়েলথ তো বাংলাদেশ থেকে ফাইনালি গত বছর 20 জনের মতো দিয়েছিল। সো এই 20 জনের জন্য ওরা 3 টাইমস ভাই ভাই কল করে। আমাদের জন্য আমাদের সময় দিয়েছিল 21 জন, একজন বেশি, তার মানে আমাদের ভাই ভাই কল করেছিল 63 স্টুডেন্ট আর কি। সো আমি ভাইবা অ্যাটেন্ড করেছিলাম 23 মার্চ। প্রত্যেকদিন 4 জনের ভাইবা হতো, কারণ ভাইবাটা একটু বড় হয়। সেরকম একটা দীর্ঘ সময় ধরে ভাইবা হয়েছে, 15-20 দিন ধরে। এরপরে ওরা আমাকে একটা ইনিশিয়াল নমিনেশনের মেইল পেয়েছি আমি ভাইবার পরে 16 জুন 2023-এ। আমার কিন্তু ভাইবা খুব খারাপ হয়েছিল বলে আমার মনে হয়েছিল, যার কারণে আমার সব সময় মনে হতো যে আমার ইভিনিং এ হবে না আর কি। কিন্তু কারণ আমার ভাইবাটা একটু বড় ছিল, আর আমার কাছে মনে হয়েছে যে
আমি ওদেরকে স্যাটিসফাই করতে পারিনি। কারণ আপনারা জানেন, আমরা যারা একাডেমিয়াতে আছি, আমার খুব লিডারশিপের খুব আউটস্ট্যান্ডিং যে খুব এক্সাম্পল থাকবে, যে অনেক বড় কিছু করে ফেলেছি, অনেক পলিসি রিফর্ম করে ফেলেছি, এরকম হওয়ার কথা না। সো ওরা মূলত কোশ্চেন করে ঘুরায় ফিরায় আপনার কি করেছেন, ইম্প্যাক্ট কি, দেশের জন্য কি করছেন, বা আপনার সোসাইটির জন্য কি করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমি খুব ভালো আনসার দিতে পারিনি। কিন্তু পরবর্তীতে ফরচুনেটলি দেখলাম ওরা নমিনেশনের মেইলে পেয়েছি আমি 16 জুন 2023-এ। এরপরে 20 জুলাই ওরা আমাকে একটা কনফার্মেশন অফ ফাইনাল অ্যাওয়ার্ড লেটার পাঠায়। মানে ওরা একটা ফাইনাল অ্যাওয়ার্ড লেটার দেয়, যে লেটারটা আমার পুরা কি কি বেনিফিট পাবো এটা উল্লেখ করা থাকে, যে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, কোন ইউনিভার্সিটি কত টাকা টিউশন ফি তারা দেবে, আমার মান্থলি স্টাইপেন্ড কত থাকবে, ডিটেলস। আর আমি হাতে 26 জুলাই ফাইনাল অ্যাওয়ার্ড লেটারটা পেয়েছি, এটা ইউকে এম্বাসিতে আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং ইউকের এম্বাসি বলে মূলত এটা ইউকে হাই কমিশন আর কি। ব্রিটিশ হাই কমিশনের যে বর্তমান হাই কমিশনার, বা অন্যান্য জায়গায় বলে অ্যাম্বাসেডর, তার বাসায় আমাদের জন্য একটা পার্টি ছিল, সে আমাদেরকে হাতে সার্টিফিকেট বা এগুলো অ্যাওয়ার্ড লেটার দিচ্ছে। এগুলো ভালো লাগবে আপনাদের যারা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি আমাদের যে চিভনিং অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে হয়। সো অ্যাপ্লিকেশনে আমরা বলেছি ওই যে চিভনিং এর একটা যখন সার্কুলারটা ওপেন হয়, একটা পোর্টাল আছে, পোর্টালে যাওয়ার পরে আপনার একটা স্টেপ একটা ফরম্যাট আছে, ফিল আপ করে 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 যেতে হবে। ওখানে আপনার কিছু জিনিস দিতে হয়, সেগুলো আমি বলেছি, যে লিস্ট অফ একাডেমিক ডিস্টিংশনস আর প্রাইজেস যদি কিছু পেয়ে থাকেন, 4টা এসে লিখতে হয়। 4টা এসে লিখতে হয় লিডারশিপ নিয়ে, নেটওয়ার্কিং নিয়ে, প্রপোজড স্টাডি, মানে আপনি চিভনিং এ 3টা ইউনিভার্সিটি চয়েস দিতে পারবেন। যে আমার 1 নাম্বার চয়েস, আমি যদি চিভনিং স্কলারশিপ পাই তাহলে আমি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাই, তার মধ্যে আমার 1 নাম্বার চয়েস কি, 2 নাম্বার চয়েস কি। যেমন মনে করেন এখন দেশে গুচ্ছর পরীক্ষা হয়, বা ওই যে যারা বিসিএস ক্যাডারের পরীক্ষা দেন তাদের হয়তো চয়েস লিস্ট থাকে, ওরকম আর কি, যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চান। নেক্সট হচ্ছে আমার ক্যারিয়ার প্ল্যান কি, এটা 5 শর্ট লিখতে হয়। সো আমরা ইউজুয়ালি শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যান এবং লং টার্ম ক্যারিয়ার প্ল্যান এভাবে দুইভাবে ভাগ করে লেখার চেষ্টা করি। এরপরে রেফারেন্স লেটার আপলোড দিতে হয়, একাডেমিক রেফারেন্স লেটার এবং প্রফেশনাল। সো আমাদের রেফারেন্স, যেমন দেখেন আমাদের অ্যাপ্লিকেশনের ডেডলাইন ছিল 1 নভেম্বর, কিন্তু আমাদের রেফারেন্স লেটার আপলোড দেওয়ার ডেডলাইন কিন্তু ছিল আমাদের এপ্রিল পর্যন্ত। সো এপ্রিল পর্যন্ত সময় থাকা মানে হচ্ছে আপনি আরো 4-5 মাস সময় পাচ্ছেন আপনার রেফারেন্স লেটারটা আপলোড করার জন্য। ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হয়, স্ক্যান কপি অফ পাসপোর্ট দিতে হয়। আর হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি গুলোকে চয়েস দিয়ে দিয়েছেন, যে আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এদের এগুলোর থেকে যে কোনো একটা দুইটার, বা যদি আপনি অলরেডি ম্যানেজ করে ফেলেন অফার লেটার আপলোড দিতে পারেন। বাট অফার লেটার আপলোড করার জন্য সময় থাকে। ফর এক্সাম্পল, আপনার নভেম্বরে আবেদন শেষ, তার মানে এমন না যে নভেম্বরের মধ্যে আপনার অফার লেটার আপলোড করতে হবে। আমাদের সময় মনে আপলোড করার টাইমটা মে পর্যন্ত ছিল। মানে আমার ইন্টারভিউ ফেস করার পরেও আমার অফার লেটার আপলোড করার সুযোগ ছিল। সো এমন না যে আপনি অফার লেটার নাই, আমার কোন ইউনিভার্সিটি থেকে আমি অ্যাডমিশন পাইনি, আমার চিভনিং এ অ্যাপ্লাই করা ঠিক হবে না, বিষয়টা কিন্তু এমন না। আমরা চিভনিং এ অ্যাপ্লাই করার পরে কিন্তু আমরা অফার লেটার নিতে পারি ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিয়ে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ভাইবা যে দিতে গিয়েছিলাম মার্চে 23, সো ভাইবা দিতে যাওয়ার আগে হাতে একটা অফার লেটার থাকা ভালো। তাহলে হয় কি, ভাইবা বোর্ডের সবাই বুঝে যে না, একে যদি আমরা একটা স্কলারশিপ দেই এ যেতে পারবে। কারণ এমন সিচুয়েশন হয়েছে, এটা চিভনিং এ হয়নি, কমনওয়েলথে হয়েছে, যে আপনাকে ওরা বাংলাদেশ থেকে নমিনেশন দিয়েছে, কিন্তু আপনি কোথাও অ্যাডমিশন পান নাই। তার মানে আপনার হাতে টাকা আছে, কিন্তু আপনি পড়ার জন্য কোথাও অ্যাডমিশন পান নাই, যার কারণে সে যেতে পারেনি। তাহলে কি হলো, একটা মানে স্লট নষ্ট হলো আর কি। তো এই জন্য ভাইবা দিতে যাওয়ার আগে একটা অফার লেটার থাকা ভালো। আচ্ছা, সো আমি যেটা করেছি যে আমি বলেছি যে চিভনিং এ আপনার নমিনেশন দেওয়ার জন্য বা আপনাকে সিলেক্ট করার জন্য যেটা বড় ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আপনার এসে। তার মানে এসেতে আমাদেরকে একটা ভালো ইফোর্ট দিতে হবে, মানে এটা ভালো লেভেলের ইফোর্ট দিতে হবে। সো এই জন্য আমি কিছু জায়গা থেকে সহযোগিতা নিয়েছি। যেমন ইউটিউবে একটা পেজ আছে, আমি ওটা লিঙ্ক করে দিয়েছি। ইউটিউবে একটা পেজ ছিল, ওখানে বলো মানে চিভনিং হেল্প নামে একটা পেজ ছিল, ওখানে সিরাত হায়াত নামে একজন চিভনিং অ্যালামনি, উনি আফগানিস্তান থেকে, উনি প্রচুর ভিডিও করেছেন, লং ভিডিও। এক একটা এসেতে উনি কিভাবে লিখছে, কিভাবে সাজাতে হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও, আমি ওই ভিডিওগুলো দেখেছি। আমি 4টা ভিডিও প্রায় 8 ঘন্টা লাগছে দেখছি, দেখার পরে আমি এসে গুলো ডেভেলপ করা শুরু করেছি। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকের স্ট্র্যাটেজি থাকবে আলাদা আলাদা। এটা কখনো মানে হওয়ার মানে মনে করার প্রয়োজন নেই যে আমরা একজনেরটা কপি করলেই আমরা হয়ে যাবে। আমরা আরেকজনেরটা দেখে ইন্সপাইরেশন নিব, কিন্তু আমরা কখনো আরেকজনেরটা হুবহু কপি করার চেষ্টা করবো না। তাহলে হবে কি, আপনার অথেন্টিসিটিটা হারায় যায়। ঠিক আছে, আপনার যে কি বলা যায়, স্ট্রেংথ অফ ইউর এসে, এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, সো আমি এসে লেখার ক্ষেত্রে আমি বলেছি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া সবসময় ভালো। আর আমরা যারা জানি তাদের জন্য তো বললামই, আর যারা না জানি তারা দেখেন, আমি বলেছি এখানে আমরা 2টা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারি, দুটোই সিমিলার। একটা বলে কার অথবা বলে স্টার। কার মানে হচ্ছে কনটেক্সট, অ্যাকশন, রেজাল্ট। আর একটা হতে পারে স্টার মানে হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমরা যখন এসেটা লিখছি, ফর এক্সাম্পল আমরা লিডারশিপের এসেটা লিখছি। সো লিডারশিপের আপনি নিশ্চয়ই একটা গল্প বলতে চাইবেন আপনার সম্পর্কে, যে আমি অমুক কাজটা করেছি।
ওই কাজ গল্পটা যখন করবেন, করতে চাইবেন এই ফরম্যাটে, কার অ্যাপ্রোচে, মানে সিচুয়েশনটা কি ছিল, মানে আপনি যে লিডারশিপের কাজটা করেছেন, ফর এক্সাম্পল আমরা যে বলি যে আফগানিস্তানের নারীদের ক্ষমতায়নের কথা বলছি, মনে করেন যে ব্যক্তি ওই নারীদের পড়াশোনা নিয়ে কাজ করেছে, সে বলবে সিচুয়েশনটা এমন ছিল যে মেয়েরা পড়াশোনা করতে পারছিল না, বিভিন্ন ধরনের প্রেশার ছিল, নানা ধরনের ব্যারিয়ার ছিল, এটা ছিল তার সিচুয়েশন। এরপরে বলতে হবে আমার অ্যাকশনটা কি ছিল, তাহলে আপনি কি কাজ করেছেন। এখন সে হয়তো বলবে যে না, আমি ইনিশিয়েটিভ নিয়েছি অনলাইন লার্নিং, আমি হয়তো জুম প্ল্যাটফর্মে কাজ করেছি, আমি ইউএন এর সাথে কাজ করা শুরু করেছি। সে তার অ্যাকশনটা বলবে যে সে ওই কনটেক্সটের জন্য সে কি অ্যাকশন নিয়েছে, তার অ্যাকশনের উপর ভিত্তি করে অ্যাকশন পরবর্তীতে কি রেজাল্ট হয়েছে। মানে সে পরবর্তীতে বলবে যে না, আমার এই ইনিশিয়েটিভ নেওয়ার কারণে 1,000 মেয়ে এখন মোটামুটি পড়াশোনা করে দেশের বাইরে চলে গেছে, 500 মেয়ের এখন মোটামুটি জব সেটেলমেন্ট হয়ে গেছে। তার মানে কি, এটা ইম্প্যাক্ট, আপনার কাজের কারণে ইম্প্যাক্টটা কি হচ্ছে। তারও একই কথা, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, মানে সিচুয়েশন কি ছিল, টাস্কটা কি ছিল, মানে কি করা প্রয়োজন ছিল, আপনি কি করেছেন, রেজাল্টটা কি ছিল, একই জিনিস, বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। সো এইভাবে করলে হবে কি, আমরা জাস্ট র্যান্ডমলি অনেকগুলো কথা, এই আমি অমুক ফুটবল ম্যাচে অধিনায়ক ছিলাম, এই আমি অমুক ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলাম, এই আমি অমুক কি বলা যায় কেস কম্পিটিশনে জয়েন করে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু জিনিসগুলো আলটিমেটলি এর আগের সিচুয়েশন কি ছিল বা এর পরে কি হয়েছে, এটা তো তারা জানতে পারছে না। তার মানে আপনাকে তারা ঠিক মতো ইভালুয়েট করতে পারছে না। তাই প্রত্যেকটা এসেতে অনেক এক্সাম্পল দেওয়ার থেকে আমি যেটা করেছি, আমি 3টা বা 4টার বেশি এক্সাম্পল কোনো এসেতে দেইনি আমার, সেটা লিডারশিপের হোক, সেটা নেটওয়ার্কিং এর হোক, আমি এইভাবেই করার চেষ্টা করেছি। আচ্ছা, আমি যেটা বলেছি, ডু নট ইউজ মোর দ্যান 4, সরি এখানে একটা দেন হবে, মোর দ্যান 4 এক্সাম্পলস ফর ইচ এসে। আচ্ছা, এরপরে বলেছি ডিফারেন্সিয়েট বিটুইন লিডারশিপ এন্ড নেটওয়ার্কিং ক্লিয়ারলি, কারণ হচ্ছে আমরা সবসময় মনে করি যে লিডারশিপ এবং নেটওয়ার্কিং দুইটা খুব কাছাকাছি করে ফেলার চেষ্টা করি। নেটওয়ার্কিং মানে কিন্তু আবার এমনও না, আমরা যেটা বাংলাদেশে যেটা মনে করি নেটওয়ার্কিং মানে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করি যে আমি যদি কারোর সাথে পরিচয় থাকে তার কাছ থেকে একটা বেনিফিট নিব। নেটওয়ার্কিং মানে কিন্তু আলটিমেটলি আপনাকে আরো কিছু মানুষের সাথে ইকুইপ করা, কানেক্টেড করা, যাতে আপনি নিজেকে বেটার প্রেজেন্ট করতে পারেন। তার মানে নেটওয়ার্কিং করার পরেও কিন্তু কাজটা আপনারই, কিন্তু আপনি যখন অন্য মানুষগুলোর সাথে বেশি কানেক্টেড হচ্ছেন, তখন আপনার কি হবে, আপনার তখন এক্সপোজারটা বেড়ে যাবে। আচ্ছা, তো আমি যখন এসেটা বলবো আমার ইন্ডিভিজুয়াল, তখন হয়তো আপনারা আরেকটু বুঝতে পারবেন। এছাড়া তো প্রচুর ইউটিউব ভিডিও এন্ড এগুলো আছে, একটু চেষ্টা করতে হবে আর কি। আচ্ছা, এরপর বলছে রিলেট ইউর এসে উইথ দ্য ইউকে অ্যাক্টিভিটিজ এট ইউর হোম কান্ট্রি। একটা জিনিস মনে রাখতে হবে যে স্কলারশিপটা আমাকে দিচ্ছে কিন্তু ইউকে গভর্নমেন্ট, তাহলে আমার কিন্তু তাকে বলতে হবে বা কোনো না কোনো ভাবে খাওয়াইতে হবে, ভাই আমি যোগ্য, আমাকে তুমি নেও। আপনারা খেয়াল করে দেখেন, আমরা দেখি যে লাইফ বয়ের অ্যাড দেয় নাকি, লাইফ বয়ের অ্যাড দিয়ে কি বলে যে আমাদের সাবানটা কিনলে 1 টাকা যাবে অমুক ডোনেশনে বা ক্যান্সার ফাউন্ডেশনে, এরকম বিভিন্ন অ্যাড দেয় না। তার মানে আলটিমেটলি কিন্তু ওরা আমাকে কি করতেছে, আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করতেছে আমি যেন ওদের সাবানটাই কিনি। কারণ বাজারে 20টা ব্র্যান্ডের সাবান আছে, আচ্ছা কোনো সাবান আছে যেটা আনলে আপনি পরিষ্কার হবেন না? এরকম কিন্তু নাই, যেটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ইনশিওর করবে না। তাহলে আমরা একটা সাবান রেখে আরেকটা সাবান কেন নিচ্ছি? প্রাইস রেঞ্জও খুব সিমিলার, কারণ ওর আপনাকে কনভিন্স করার অ্যাবিলিটিটা বেশি ছিল কোনো না কোনো ভাবে। So, আপনারও কিন্তু বিষয়টা এমন, আমাদের জাস্ট হচ্ছে কি করতে হবে, নিজেকে সেল করতে হবে। সেই কারণে কি হয়, ইউকে এর বাংলাদেশের সাথে অনেকগুলো অ্যাফিলিয়েশন আছে। অ্যাফিলিয়েশন আছে মানে, আপনারা দেখবেন ইউকে বাংলাদেশ স্ট্র্যাটেজিক টক হয় প্রতি বছর, সেটা 1 বছর ঢাকায় হয়, 1 বছর লন্ডনে হয়, পরের বছর ঢাকায়, পরের বছর লন্ডনে। সেটা কি হয়, বাংলাদেশের আমাদের যে এম্বাসি আছে তার ডেলিগেটদের সাথে বা ইউকের ফরেন ডেলিগেটদের সাথে একটা মিট আপ হয়, কোন সেক্টরে তারা আমাদের কন্ট্রিবিউট করতে পারে, বাংলাদেশ কি এক্সপেক্ট করে তাদের কাছ থেকে, এগুলো নিয়ে কথাবার্তা হয়। সো ইউকে কিছু কমিটমেন্ট করে। সো আপনি কি করতে পারেন, ওই কমিটমেন্ট গুলো দেখলেন, দেখে আপনি বলতে পারেন ইউকে যে বাংলাদেশকে এই হেল্প করার কথা বলছে, আমাকে যদি স্কলারশিপ দেয় আমি ওই কমিটমেন্টটা ফুলফিল করতে ইউকে কে সহযোগিতা করবো। আমার এক্সাম্পলে হয়তো দেখা যেতে পারে। আচ্ছা, এরপরে বলেছে কানেক্ট উইথ ইউর কান্ট্রিজ লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যান। আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশের আছে ভিশন 2024 বা 2026 আই গেস। এরপরে আছে, সরি, ভিশন 2040, মিশন 2026, আবার ডেল্টা প্ল্যান 2100। বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু এরকম আছে 2040-র মধ্যে, মানে 2040 সালের মধ্যে বাংলাদেশ একটা ডেভেলপড কান্ট্রি হবে, এটা বাংলাদেশের একটা প্ল্যান আছে। ডেল্টা প্ল্যান মানে হচ্ছে আমাদের পুরো এই যে নদীর কানেক্টিভিটিটা এনশিওর করে, বা আমাদের একটা প্ল্যান করা হয়েছে, যেটা শুধুমাত্র স্থল না, নদীপথেও আমরা নেদারল্যান্ডের মতো করে আমাদের কানেকশনটা বাড়ানোর জন্য একটা ডেল্টা প্ল্যান, এটা জলবায়ু পরিবর্তনকে পুরো আমরা একবারে যেন ডিল করতে পারি, এটা নিয়ে একটা বড় প্ল্যান আছে। তো আপনার কি করতে হবে, যে আপনার এইসব প্ল্যানের সাথে আপনি একটা ক্ষুদ্র মানুষ হয়ে কিভাবে নিজেকে বিভিন্ন জায়গায় পজিশন করতে পারেন, ওইটাকেও লিঙ্ক করতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস, মিথ্যা কথা বলা যাবে না এসেতে, কারণ আপনার ভাইভাতে আপনার এসে নিয়ে আপনাকে কোশ্চেন করা হবে, এবং ওদের যদি মনে হয়, কনভিন্স না হয় যে এই কাজটা বা যেটা বলেছেন এটা আপনি করেননি, তাহলে ওরা আপনাকে দিবে না স্কলারশিপটা। লাস্টে একটা কনক্লুডিং লাইন বা কনক্লুডিং রিমার্ক থাকা
ভালো। আচ্ছা, এবার যেহেতু চারটা এসে নিয়ে আমরা কথা বলেছি, আমাদের সময় যেমন দেখেন ওরা প্রথমে বলেছে যে লিডারশিপ অ্যান্ড ইনফ্লুয়েন্স, চিভনিং যেটা বলে দেখেন। এখন ওরা ওখানে লিখে দিয়েছে যে আসলে ওরা আমাদের কাছ থেকে কি জিনিস এক্সপেক্ট করছে এই 500 ওয়ার্ডের মধ্যে। দেখেছে দেখেন, চিভনিং ইজ লুকিং ফর ইন্ডিভিজুয়ালস উইল বি ফিউচার লিডার্স অর ইনফ্লুয়েন্সার ইন দেয়ার হোম কান্ট্রিজ। তার মানে আমাদের স্কলারশিপটা শেষ করে আবার দেশে ফিরে আসতে হবে, চিভনিং এর একটা ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, এক্সপ্লেইন to them how you meet this requirement using clear examples of your own leadership and influencing skills to support your answer. এখন আমি কি বলেছিলাম, শুরুতে আমাদের একটা ইন্ট্রোডাকশন থাকা ভালো। সো আমি কি করেছি, শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। ইন্ট্রোডাকশনে এরকম বলেছি, লিডার ইজ সামওয়ান হু ব্রিংস লাইট টু এ কমিউনিটি এন্ড চেঞ্জেস স্ট্যান্ডার্ড অফ লিভিং। এটা আমার দৃষ্টিতে একজন লিডার কে সেটা আমি বলেছি। ইট ইজ মাই utmost বিলিভ that one can become a leader through extensive commitments and aspiration towards success. তার মানে আমার কাছে মনে হচ্ছে আমাদের দেখবেন বিভিন্ন সময় ছোটবেলা থেকে বড় হতে হতে অনেকে এসে লিখতে বলেছে না যে এ লিডার ইজ বাই বর্ন অর ক্যান বি মেড। একটা কোশ্চেন থাকে না, মানে একজন লিডার কি জন্মগতভাবে লিডার নাকি একজন লিডার তৈরি করা সম্ভব, এরকম একটা কোশ্চেন কিন্তু সবসময় থাকে। সো আমি আমার এই সেকেন্ড লাইন দিয়ে বুঝিয়েছি যে একজন লিডার জন্মগতভাবে না, সে আলটিমেটলি তার থ্রু এক্সটেন্সিভ কমিটমেন্ট অ্যান্ড অ্যাসপিরেশন টুয়ার্ডস সাকসেস যদি থাকে, সে লিডার হতে পারে। এবার আমি আমার এক্সাম্পল দিয়েছি। সো আমি তো শুরুতে বলেছি আই স্টার্টেড মাই লিডারশিপ জার্নি ডিউরিং মাই সেকেন্ডারি স্কুল। সো এখানে আমি কি বলেছি, আমরা যখন আমার ইউনিভার্সিটিতে, আমার সরি বা স্কুলে ছিলাম, ক্লাস 9-এ পড়তাম তখন। তো আমাদের তখন কি হলো যে তখন সিডর হলো, আমি পড়েছি খুলনায়, খুলনা পাবলিক কলেজে। সো আমাদের এরিয়াটা মোস্ট ভালনারেবল এরিয়া ছিল এবং খুব এফেক্টেড হয়েছিল। সো নভেম্বর 2007-এ যখন সিডর এফেক্ট করে আর কি, তখন আমাদের দেখা যায় যে বিশাল একটা ক্যাটাস্ট্রফি, এবং সিডর সম্পর্কে সারা ওয়ার্ল্ডের মানুষ জানে, এটা আমি একটা আইডিয়া ছিল। সো আমি তখন কি করেছি, আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজ, সরি কলেজে কি ছিল, আমাদের আবার টিম ছিল, মানে কলেজ ক্যাপ্টেন হ্যান ত্যান এরকম হয়, আপনারাও জানেন অনেকে, আমি কলেজ ক্যাপ্টেন ছিলাম। সো আমার আন্ডারে তখন দেখা যাচ্ছে যে একটা টিম থাকে যারা ওই যে বিভিন্ন পদ হোল্ড করে আর কি। তো তারা মিলে তখন স্যারদের সাথে সহযোগিতা নিয়ে আমরা একটা ফান্ড রেজ করে আমরা ওখানে, মানে ওই যে কি বলা যায়, আমরা ওগুলোকে কি বলি, ডোনেশন না, মূলত আমরা ওই যে খাবারের জন্য যে প্যাকেট গুলো করে নিয়ে যাই আর কি। সো ওইগুলো করে আমরা প্রায় 200 ফ্যামিলির জন্য নিয়ে গেছিলাম নৌকায় করে, স্যারদের সহযোগিতায় আমরা গিয়েছিলাম। সো এইরকম কাজ কিন্তু আপনারা আপনাদের লাইফে অনেক করেছেন। দেখবেন যে আপনারা কোভিড এর সময় মানুষকে দান করার জন্য অনেক কাজ করেছেন। দেখবেন আপনারা রমজানে অনেক মানুষকে, অনেক দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আপনাদের বিভিন্ন সংগঠন আছে, এরকম অনেক কিছু আছে। তার মানে এক্সাম্পলটা আপনাদের সাথে শেয়ার করার একটাই বড় উদ্দেশ্য, যে আপনারা যেন সহজে বুঝতে পারেন যে স্কলারশিপ পাওয়ার জন্য অনেকেই যেটা ভয় পায়, আরে আমার তো জীবনে অনেক কিছু করতে পারি নাই। আসলে আমরা অনেক কিছু করেছি কিন্তু আমরা ওটাকে প্রেজেন্ট করতে পারছি না। সো আমাদের কাজ হচ্ছে কি, ওই যে বললাম লাইফ বয় সবানের মতো, আমাদের কি করতে হবে, নিজেকে সেল করতে হবে। আচ্ছা, সো আমি এক্সাম্পলটা দিয়েছি, যার কারণে কি হয়েছে, মানুষের হেল্প হয়েছে। সো আর পরবর্তীতে একটা কনক্লুডিং লাইন দিয়েছি। এরপরে আমার আরো দুটো এক্সাম্পল ছিল, একটা ইউনিভার্সিটি লাইফের এক্সাম্পল ছিল, আর একটা আমি টিচার হওয়ার পরে লাইফের এক্সাম্পল। সো আমি কি চেষ্টা করেছি ওদেরকে কনভিন্স করার এইভাবে, যে এমন না যে আমি শুধু টিচার হওয়ার পরে লিডারশিপ স্কিলটা আমার মধ্যে জেগে উঠেছে, বা আমি ইউনিভার্সিটিতে আসার পরে আমার মধ্যে লিডারশিপ ছিল। আমি বুঝাতে চেয়েছি আমি যখন ছোট ছিলাম আমার তখন একটা এক্সাম্পল আছে, আমি যখন ইউনিভার্সিটিতে আমার তখন একটা এক্সাম্পল আছে, আমি বর্তমানে শিক্ষকতায় আছি আমার এখন এক্সাম্পল আছে। সো আমি এই জন্য তিনটা এক্সাম্পলকে কানেক্ট করেছিলাম। আচ্ছা, লাস্টে আমি একটা কনক্লুডিং লিভার্স বলেছি, আই ওয়ান্ট টু পারসু মাই মাস্টার্স ইন ইউকে এন্ড লার্ন মোর টু ব্রিং পজিটিভ চেঞ্জ টু মাই হোম কান্ট্রি উইথ মাই ড্যাশ 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 ড্যাশ। সো এটা দিয়ে আমি জাস্ট একটা কনক্লুডিং রিমার্ক দিয়েছি। এরপরে আসেন, ওরা বলেছে এবার নেটওয়ার্কিং স্কিল নিয়ে বলেছে। ওরা বলেছে চিভনিং ইজ লুকিং ফর ইন্ডিভিজুয়ালস হু হ্যাজ স্ট্রং প্রফেশনাল রিলেশনশিপ বিল্ডিং স্কিলস, উইল এঙ্গেজ উইথ চিভনিং কমিউনিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যান্ড লাইক ব্লা ব্লা ব্লা। বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, এগুলো চাওয়ার পিছনে একটা বড় কারণ আছে। চিভনিং এর বর্তমান যারা অ্যালামনি আছে তার মধ্যে আফ্রিকান কান্ট্রিগুলোতে তিনটা দেশের প্রেসিডেন্ট চিভনিং এর অ্যালামনি, তিনটা দেশের প্রেসিডেন্টের কথা বলছি। প্রচুর দেশের, আপনারা দেখতে পাবেন এখানে সে মিনিস্ট্রি, ইভেন বিবিসি ইউকের যে ব্রডকাস্ট হেড সে চিভনিং স্কলারশিপ হোল্ডার। এরকম দেখবেন যে সারা বিশ্বের বহু মানুষ যারা চিভনিং স্কলারশিপ হোল্ডার। এখন ওরা চায় যে আমরা সব দেশের মানুষের সাথে কানেক্টিভিটিটা ভালো করে ফেলি। আমরা অনেকে আছি না, একটু বেশি ইন্ট্রোভার্ট, কথা বলতে পছন্দ করি না, কোথাও গেলে একদম রুমের কর্নার সিটটা চুপচাপ বসে থাকতে পছন্দ করি। ওদের চাওয়াটা হচ্ছে মূলত যে না, এরকম না, সে আসবে, খুব এঙ্গেজিং হবে, মানুষের সাথে কথা বলবে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবে, যার কারণে পরবর্তীতে তার দেশে গিয়ে সে একটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। এই জন্য ওরা নেটওয়ার্কিংটাও দেখতে চায়। আচ্ছা, আসলে তাহলে নেটওয়ার্কিং নিয়ে আমরা কি বলতে পারি। এই যে বলেছি শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আমার বলা আর কি। আমি বলেছি অ্যাজ আ ফেলো এক্সট্রোভার্ট, আমি নিজেকে, আমাদের যেহেতু ওয়ার্ড লিমিট থাকে মাত্র 500 ওয়ার্ডের মতো লিখতে থাকে, তার মানে আমি এরকম বলার সুযোগ নেই আই অ্যাম এক্সট্রোভার্ট পার্সন, আই উড লাইক টু টক টু পিপল অর লাইক গেট টু অ্যাকোয়েন্টেন্স উইথ ইচ আদার মোর, এত বেশি কথা বলার সুযোগ নেই। আমার যত অল্প কথায় বেশি বোঝানো যাবে এই চেষ্টাই করতে হবে।
তো আমি বলেছি, as a fellow extrovert, I started developing my network building skill after completion of my high school education. I am connected to many network platforms like school, university, professional community and working groups. তার মানে আমি সবগুলো কভার করলাম, কিন্তু আমার স্কুলের নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সাথে আছি, আমার ইউনিভার্সিটিতে আছি, প্রফেশনাল কমিউনিটির সাথে আছি, ওয়ার্কিং গ্রুপের সাথে আছি। এটা বলার পরে আমি ওখানে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি কোভিড-19 যখন চলছে, আমার স্কুলের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে যারা ইন্টার পড়ছিল যে লেভেলের স্টুডেন্ট, ওদের নিয়ে আমরা পর পর ব্যাক টু ব্যাক কিছু ওয়েবিনার করেছিলাম, যাতে ওরা হতাশ না হয়ে যায়, কারণ ওই সময় ওরা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারছিল না, কারণ একটা বিশাল গ্যাপ ছিল। সেটা আমি বলেছি যে আমি ওই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার কারণে আমি এটা করতে পেরেছি। দ্বিতীয় একটা এক্সাম্পল দিয়েছি আমি আমার প্রফেশনাল লাইফে, তার মানে আমি যে টিচিং করছি এখানে কি হচ্ছে, আমি বলছি যে আমার in my present network, I maintain a good, friendly, and professional relationship with my colleague and employees. আমি আমার একজন কলিগের সাথে মিলে একটা জার্নাল আর্টিকেল পাবলিশ করেছি, যেটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক জার্নালের মধ্যে একটা। আমি সেটার কথা বলেছি এখানে, বলেছি যে এই জার্নালটা আলটিমেটলি কি করছে, দিস আর্টিকেল প্রোভাইড দ্য নেসেসারি ইনফরমেশন, তাদের জন্য রেগুলেটর এবং তাদের গাইডলাইনের জন্য এটা অনেক হেল্প করেছে। এটা আমি পিকচার করেছি, এখানে একটা ডিওআই নাম্বার দিয়ে দিয়েছি। যদি ওনারা চেক করতে চায় যে আমি অথেন্টিক কথা বলছি কিনা, এই ডিওআই নাম্বার ওনারা গুগলে যদি কপি করে পেস্ট করে, ওনারা আমার আর্টিকেলটাও দেখতে পারবে। সো আমি এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, এটা দিয়ে আমি বুঝাইছি যে আমি আমার প্রফেশনাল নেটওয়ার্কটা ব্যবহার করে, তার মানে আমার কলিগের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে আমরা একটা সুন্দর জার্নালটিকে পাবলিশ করছি। এখন চিন্তা করে দেখেন, ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 700-র অধিক শিক্ষক আছে। 700-র অধিক শিক্ষক প্রতি বছর কোনো না কোনো জার্নাল আর্টিকেল পাবলিশ করতেছে। তার মানে এই কোয়ালিটি কিন্তু সবার মধ্যেই আছে। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমিউনিটির কথাও যদি ধরি, আমাদের কিন্তু খুব বেশি শিক্ষক এই স্কলারশিপটা পায় না। কারণ আমাদের শিক্ষকরাও মনে করে যে আমাদের জন্য কমনওয়েলথটা বেশি ভালো, কারণ হচ্ছে এখানে আমি যত বেশি পাবলিকেশন দেখাতে পারবো, যত বেশি আমার টপ সিজিপিএ দেখাতে পারবো, তাহলেই আমার হয়ে যাবে। কিন্তু আমি জাস্ট যদি জিনিসটাকে একটু প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে পাওয়া পসিবল। সেটা আমি এবার আসার পরে অনেক শিক্ষক বুঝতে পেরেছি, এবং আমাদের এবছর প্রায় দুইজন, হ্যাঁ জাহাঙ্গীরনগর আরো দুজন শিক্ষক ভাইবা দিয়ে গেছে চিভিনিং এর, আশা করি তাদেরও হয়ে যাবে। আচ্ছা, সো লাস্টে আমি একটা আবার কনক্লুডিং কথা বলেছি, উইথ মাই প্রফেশনাল নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্লুয়েন্স, আই বিলিভ আই উইল অ্যাড ভ্যালু টু চিভনিং নেটওয়ার্ক অ্যান্ড লার্ন ফ্রম দ্য চিভনিং কমিউনিটি, which will help me to improve socio-economic and like well-being in Bangladesh after completely returning with my master's degree from UK. সো এই ধরনের কথাবার্তা বলে জাস্ট একটা, মানে এটা আপনি দেখবেন যে আপনি যখন একটা এসে পড়ছেন, আপনারও তো ভালো লাগতে হবে যে আমি একটা এসে পড়ছি, মানে কানেকশন থাকতে হবে। আমরা বলিনি, ইংলিশে শিখেছেন না যে কোহেরেন্স এন্ড কোহেশন। সো কোহেরেন্স এন্ড কোহেশন না থাকলে হবে কি, জিনিসটাকে খারাপ মনে হবে। যেমন মনে করেন আমাদের কি বলা যায়, স্পাইন আছে, মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডের ভিতরে দেখবেন যে আমাদের কিছু জেলি আছে। এই জেলিটা কোনো কারণে সরে গেলে দেখবেন যে আমাদের হাড়ে হাড়ে ঘষা লাগছে, তখন কিন্তু বিরক্ত লাগছে, ব্যথা লাগছে। কিন্তু যখন জেলিটা থাকছে, তখন কিন্তু আমাদের ভালো লাগে। তো আমাদের প্যারাগ্রাফটাকেও এরকম মনে করতে হবে, একটা স্কেলিটনের মতো। একটা থাকবে মাথা, একটা থাকবে লেজ, টেইল থাকবে, একটা হেড থাকবে। এরপরে আমরা কি করব, বোন গুলোকে কানেক্ট করব। কারণ যখন কানেকশন হবে না, এখন মাথার পরে যদি লেজ এসে তারপর বোন গুলো আসা শুরু করে, তাহলে কিন্তু ওটা প্যারাগ্রাফটা বা আমার এসেটা সুন্দর হলো না। সেটা কিন্তু আমরাও বুঝি। ওইভাবে চিন্তা করে আমাদের এসে লিখতে হবে। আচ্ছা, এরপরে বলেছে যে আমি যে 3টা ইউনিভার্সিটি চয়েস দিয়েছি ইউকে তে পড়ার জন্য, ওই ইউনিভার্সিটি চয়েস গুলো কেন দিয়েছি, এবং কোনটা আমার প্রথম চয়েস, কোনটা আমার দ্বিতীয় চয়েস, কোনটা আমার তৃতীয় চয়েস। সো ওই নিয়ে লিখতে হয়। সো আমি কি করেছি, প্রথমে আমি 3টা চয়েস বলার আগে আমি আমি ইউকে তে কেন পড়তে চাচ্ছি, এবং আমি পার্টিকুলার সাবজেক্টেই 3টা ইউনিভার্সিটি দিয়েছি। ফর এক্সাম্পল, আমি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এ দিয়েছি, কিন্তু আমি 3টা ইউনিভার্সিটি যে চয়েস দিয়েছি, 3টাতেই ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং একই সাবজেক্টে পড়তে চাইছি। এমন না যে আমি একটা ফাইন্যান্স, একটা বিজনেস অ্যানালিটিক্স আর একটা সিএসসি পড়তে চাইছি, এরকম আমি করিনি। যার কারণে, সরি, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার সাবজেক্টটা জাস্টিফাই করা জরুরি। তো আমি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দিয়েছিলাম শুরুতে। সেখানে বলেছি যে আমি বাংলাদেশের গভর্নমেন্ট অফিসিয়াল ইকোনমিস্ট এবং স্কলারদের সাথে কাজ করছি 2011 সাল থেকে, কারণ আমি বিজনেস রিসার্চ ক্লাব নামে আমাদের বিজনেস ফ্যাকাল্টির একটা ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল আমাদের হাত ধরে, ওই ক্লাবে কাজ করেছি। তো তখন কি মনে হয়েছে, আমি জানতে পেরেছি, এবং এটা আমরা সবাই খুব ভালো করে জানি, যে বাংলাদেশের গভর্নমেন্ট সবসময় চায় কি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এনকারেজ করে। তাহলে কি হবে, আমাদের দেশে ডলারের টাকা আসবে, তাহলে আমাদের জন্য ভালো। এই জন্য আমরা কি করেছি, অনেক ইকোনমিক জোন করেছি। আমরা দেখবেন ইপিজেড করেছি। ইপিজেড এরিয়াগুলোতে কি হয়, ইপিজেড এরিয়াগুলোতে মূলত যারা ফরেন কোম্পানি, 100% ফরেন ওন কোম্পানিগুলোকে কিন্তু গভর্নমেন্ট ল্যান্ড দেয়, যেখানে তারা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে আমাদের জন্য জব মার্কেট ক্রিয়েট করতে পারে এবং আমাদের ইকোনমিক চাকা করতে দেয়। সো আমি ওটাই একটু অন্যভাবে বলেছি, আই হ্যাভ লার্ন হাউ অ্যান ইকোনমি ডিপেন্ডস অন লোকাল অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ফর লং টার্ম ডেভেলপমেন্ট। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ আ পলিসি টু এনকারেজ ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট। কেন আমরা আমাদের ডেভেলপিং কান্ট্রি হতে চাই, এই যে বলেছি মিশন 2026, এর মধ্যে আমি আমাদের ডেভেলপিং কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। আচ্ছা, এরপরে আমি বলেছি আমি এডুকেশনাল ফিল্ডে কাজ করছি গত 4 বছর ধরে।
এই 4 বছর ধরে যখন আমি কাজ করছি, কাজ করতে গিয়ে আমি দেখতে পেয়েছি যে এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে কাজ করবে মানুষজন, যে বাংলাদেশে টাকা নিয়ে এসে ইনভেস্ট করবে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাইরের যারা ইনভেস্টর আছে তারা মূলত আমাদের ক্যাপিটাল মার্কেটের যে ইনফরমেশনটা আমরা প্রডিউস করি, এই ইনফরমেশনের উপরে তারা বেশি রিলাই করতে পারে না, কারণ আমাদের ক্যাপিটাল মার্কেটটা স্টেবল না। প্লাস আমাদের ইকোনমিক ডাটাগুলো, যেমন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে যে ডাটাগুলো বেরোয়, এগুলো খুব একটা স্টেবল না। তার মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশের এই স্টেবিলিটি আনার জন্য প্রচুর ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং প্রফেশনাল দরকার, যারা মূলত মার্কেটে স্টেবিলিটিটা এনশিওর করতে পারবে এবং কোয়ালিটি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের এনশিওর করতে পারবে। তাতে কি হবে? তাতে বাইরের যারা ইনভেস্ট করতে চায়, তাহলে তারা এই ইনফরমেশন পরে রিলাই করে বাংলাদেশে বেশি ইনভেস্টমেন্ট করতে চাইবে। তার মানে আমি এই কথাগুলো সব বলেছি একটাই কারণে, আমি তাদেরকে জাস্টিফাই করতে চেয়েছি যে আমি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং কেন করতে চাচ্ছি। এবং আমি এটা বুঝাইছি, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং পড়তে চাচ্ছি কারণ আমি আমার দেশের উন্নতিতে সহযোগিতা করতে চাই। এরপর আমি আমার 3টা ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছিলাম। আর লাস্টে একটা কনক্লুডিং রিমার্ক দিয়েছি। কনক্লুডিং রিমার্ক এরকম দিয়েছি যে আমি বুঝাইতে চেয়েছি তাদেরকে, আমি এই 3টার যে কোনো একটা ইউনিভার্সিটি পড়তে পারলে আমি খুশি, এরকম কথা বলেছি, কারণ তাদেরকে আমার কনভিন্স করতে হবে। So আমি বলেছি কমপ্লিটিং এনি অফ দিস 3 কোর্সেস, মানে 3টা ইউনিভার্সিটি 3টা কোর্স দিয়েছি, will allow me to become a pioneer in this field of study in Bangladesh and contribute to professional and academic research in accounting and finance through my publications. কারণ আমি যেহেতু একাডেমিয়াতে আছি, আমার জন্য পাবলিকেশনটাই আমার জন্য সহজ। আচ্ছা, তো এমনি এবার আপনার কাছে জানতে চাইবে যে ভাই তুমি তোমার ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বলো, তোমাকে যে আমরা দিব তুমি ভবিষ্যতে কি করতে চাও। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, যার যত ভালো ক্যারিয়ার প্ল্যান আছে সে তত ভালো করতে পারে। যেমন মনে করেন আপনার কোনো বন্ধু, আপনারা কিছুদিন আগে দেখেছেন কিনা, আমি ফেসবুকে কিছুদিন আগে শেয়ার দিয়েছিলাম, আপনারা কিছুদিন আগে দেখেছেন কি, এ কে আজাদ একজন আছে, আপনারা জানেন, হামিম গ্রুপের মালিক, এবং কিছুদিন আগে উনি এমপি হয়েছে। উনি ওই যে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে এসে একটা স্পিচ দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি, আমি দেখলাম ওনার স্পিচটা। তো ওনার ফ্যামিলি কিন্তু খুব ক্রাইসিস, মানে উনি ক্রাইসিসে বড় হয়েছে, কিন্তু উনি ডিটারমাইন্ড ছিলেন, উনি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে ডিটারমাইন্ড ছিলেন যে উনি ব্যবসা করবেন এবং উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবসা করবেন। তো উনি কি করতো, উনি গুলিস্তানে চলে যেত দিন ক্লাস এসে, গিয়ে পুরোনো জামা কাপড় কেনা শুরু করলো, বিক্রি করা শুরু করলো। পরে ছোট্ট একটু তারা কি করলো, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে একটা শুরু করার চেষ্টা করলো, অনেক টাকা লোন হলো, কিন্তু সে ধীরে 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 কিন্তু পারলো। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি যত আগে থেকে আপনার গ্রাউন্ড ওয়ার্ক শুরু করবেন আপনার জন্য তিনটা তত বেশি সহজ। এখানে আজকে সেশনে হয়তো অনেকে জয়েন করেছেন যারা ইউনিভার্সিটি বা কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন। তো তাদের জন্য সহজ এ কারণেই, এখন থেকে আপনারা যখন কোনো একটা জায়গায় পার্টিসিপেট করবেন, ফর এক্সাম্পল আপনাদের অনেক ক্লাব থাকে, তো আপনি হয়তো মনে মনে প্ল্যান করে রাখছেন না আমি চিভনিং এ অ্যাপ্লাই করবো। তার মানে আপনার মাথায় আছে আমার নেটওয়ার্কিং এ কিছু একটা লিখতে হবে। আচ্ছা, আমার তাহলে লিডারশিপে কিছু একটা লিখতে হবে। তাহলে আমি এখন যে কাজটা করবো, এই 3 দিনের যে একটা ওয়ার্কশপে জয়েন করতে, সেটা আমি কি কোনো এসেতে লাগাইতে পারবো, কাজে লাগাতে পারবো? আচ্ছা, তাহলে আমি এটা করি। তার মানে কি, আপনি এখন থেকে যে স্টেপ গুলো নিবেন এটা অ্যালাইন্ড হবে, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। এই জন্য ক্যারিয়ার প্ল্যান থাকাটা খুব জরুরি। আচ্ছা, তো আমার ক্যারিয়ার প্ল্যানে আমি যেটা বলেছি যে আমি ইমিডিয়েটলি ব্যাক করে আমি জাহাঙ্গীরনগরে আবার ক্লাস নিতে চাই, এবং আমার যে লার্নিংটা আছে, মানে এটা আমার শর্ট টার্ম ক্যারিয়ার প্ল্যান বলেছি, আমার যে লার্নিংসটা আছে ইউনাইটেড কিংডম থেকে আমি যেটা শিখে যাব, এই লার্নিংসটা আমি আমার স্টুডেন্টদের মধ্যে ছড়াই দিতে চাই। এবং আমি তাদেরকে বর্তমান ওয়ার্ল্ডের মানে ডেভেলপ কান্ট্রি গুলোতে কিভাবে ইমার্জিং ইস্যুগুলো ডিল করা হচ্ছে এটা সম্পর্কে তাদেরকে আরো অ্যাওয়ার করতে চাই। তার মানে আমি তাদেরকে কিন্তু বলেছি যে আমি আমার ট্র্যাকেই থাকবো ভাই, আমি একাডেমিয়াতেই চাকরি করব, আমি কিন্তু অনেক কিছু উল্টা পাল্টা ফেলবো না। কারণ বাইরে আসার পরে মানুষের অনেক অপরচুনিটি, কর্পোরেট হতে শুরু করে অনেক কিছু বিগ ফোরে হ্যান ত্যান, কিন্তু আমি বলেছি আমি এখানেই থাকবো, আমি স্টিক টু দ্য প্ল্যানেই থাকবো। এরপরে লং টার্ম প্ল্যানের কথা বলেছি। লং টার্ম প্ল্যানের কথা বলতে গিয়ে এখানে দেখেন, এখানে আমি একটা কথা বলেছি যে দেখেন, ফোর্থ ইউকে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ডায়ালগ হেল্ড ইন লন্ডন, মানে হচ্ছে এখানে আমাদের যখন অ্যাপ্লিকেশনটা ছিল তার ইমিডিয়েট আগে এই ফোর্থ ইউকে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ডায়ালগটা হয়েছিল, এখন হয়তো ফিফথ বা সিক্সথ হয়ে গেছে। তো আপনাদের একটা খোঁজ নিতে হবে। এই জন্য আমি বলেছি ইন লাইন উইথ দ্য ফোর্থ ইউকে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ডায়ালগ হেল্ড ইন লন্ডন, I want to continue cross-border collaboration in research and innovation with Chevening scholars to contribute to transparent and timely financial reporting practice for the development of my region. তার মানে এই ইউকে বাংলাদেশ যে ডায়ালগটা হয়েছিল, ওখানে ওরা বলে ইউকে কমিটমেন্ট করছে যে ক্রস বর্ডার কোলাবোরেশন নিয়ে তারা কমিটমেন্ট করছে যে বাংলাদেশের সাথে তারা এই কাজ করবে। কারণ যখন আমি ইউকে থেকে একটা স্কলারশিপ নিয়ে একটা ডিগ্রি শেষ করে বাংলাদেশে গিয়ে ক্রস বর্ডার রিলেশনশিপ মানে কি, আমি একটা জার্নাল করব যেখানে আমার সেকেন্ড অথর থার্ড অথর থাকবে অন্য একটা দেশের কেউ, সেটাই তো হয়ে গেল ক্রস বর্ডার রিলেশনশিপ বা আমার ক্রস বর্ডার রিসার্চ। তার মানে আমাকে যদি আপনি ডিগ্রিটা দেন বা আমাকে যদি স্কলারশিপটা দেন, তাহলে আলটিমেটলি আপনারও একটা হেল্প হবে, সেটা আমি এখানে বুঝতে চাইছি। সো এইভাবে হচ্ছে আমাদের 4টা এসে লিখতে হবে। একটা জিনিস আপনাদের খুব জিনিস আপনাদের একটু আইডিয়া থাকা জরুরি, যে আজকের একটা সেশন করে
আজকে 4টা এসে সম্পর্কে আমার কথা শুনে অমনি কালকে থেকে আপনি এসে লেখা শুরু করে দেবেন এবং এটা আপনি পেয়ে যাবেন, বিষয়টা এত সহজ না। আজকেরটা হচ্ছে আপনাদের জন্য ইন্ট্রোডাক্টরি, এরপর আপনার প্রত্যেকটা এসে নিয়ে আপনার সময় দিতে হবে, কাজ করতে হবে। কারণ আপনি জানেন যে, ধরে নেই মনে করেন 4,000 লোক, 4,000 লোক বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলো, মাত্র 20 জন স্কলারশিপ নিয়ে বাইরে গেল, তাহলে রেশিওটা কত কম। তার মানে নিশ্চয়ই আপনাকে এই জায়গাটা কাজ করতে হবে, কারণ 4,000 লোক কিন্তু একই কথাই লিখতেছে, লিডারশিপে ভালো কিছু লিখতেছে, নেটওয়ার্কিং এ ভালো কিছু লিখতেছে। তার মানে আপনাকে সময় দিতে হবে, সময় দিলেই জিনিসটা আরো সহজ হবে। আচ্ছা, অনেকের জন্য মনে হয় এত কষ্ট করব, এত কষ্ট করার পরে আমার লাভটা কি, তো এই লাভটা মানে আমি কি বেনিফিট পাচ্ছি, ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো এটা আপনাদের জন্য সুবিধা হবে। সো আমার ইউনিভার্সিটি অফ এডিনবরা খুব হাইলি পেইড একটা টিউশন ফি, মানে এটা খুব বেশি। সো এখানে যেমন 37,200 এটা হচ্ছে আমার টিউশন ফি। আপনারা এখন এক্সচেঞ্জ রেট মোরাললেস 150 টাকা বাংলাদেশি, এটা দ্বিগুণ করে দেখতে পারেন। এনিওয়ে, আমাকে মান্থলি একটা স্টাইপেন্ড দেয় যেটা দিয়ে আমার লিভিং এক্সপেন্স। আর এরপরে আমাকে ইউকে তে আসার পরে আপনারা জানেন যে এখানে প্রচুর ঠান্ডা, সো ওরা একটা ওয়ার্ম ক্লথ পারচেজ অ্যালাউন্স দেয়। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আসার আগে আমরা কি করি, আমরা এই নূরজাহান মার্কেট টার্কেট আছে ধানমন্ডিতে কয়েকটা আছে, ওইখান থেকে কিন্তু আমরা শীতের জিনিস কিনেই নিয়ে আসি। সো আমাদের খুব একটা কেনা টেনা লাগেনি। এরপরে আমাদের ইউকে তে আসার পরে এরা কি করে, চিভনিং করে কি দুইটা ম্যান্ডেটরি প্রোগ্রাম করে। ম্যান্ডেটরি প্রোগ্রাম কেমন, একটা করে চিভনিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম, চিভনিং ফেয়ারওয়েল প্রোগ্রাম। তো এটা লন্ডনে হয়। আমি যেহেতু এডিনবরা, এডিনবরা অনেক দূরে, তো এখান থেকে আমাকে লন্ডনে যাওয়া আসার জন্য একটা ট্রাভেল গ্র্যান্ট ওরা দিয়েছে। ওই ওরিয়েন্টেশনে দেখা যায় যে ইউকে গভর্নমেন্টের অফিসিয়ালস, টপ অফিসিয়ালস, মিনিস্টার, ইভেন কোন কোন সময় রাজা রানীও স্পিচ দিয়ে থাকে। সো আমাদের সময় রাজা তো ক্যান্সার, সো উনি স্পিচ দিতে পারেনি, কিন্তু এর আগে আবার রানী একবার স্পিচ দিয়েছে। তার মানে বিষয়টা খুবই প্রেস্টিজিয়াস, মানে আপনি একে একটা ওয়েলকামিং সেশন হয়, সেখানে ফুড ইত্যাদি এগুলো তো থাকেই, প্লাস আপনার সারা বিশ্ব থেকে যতগুলা দেশ থেকে, 161টা 62টা দেশ থেকে যারা আসছে, সবাই একই দিনে এক জায়গায় মিট আপ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গিফট টিফট দেয়, বা আপনি কথা বলতে পারবেন মিনিস্টারদের সাথে। সো এটা আপনার জন্য বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা মানে অ্যাচিভমেন্টের মতো আর কি ব্যাপার। ডেফিনেটলি ওরা প্লেন ফেয়ার দেয় আপনার আপ ডাউন ইউকেতে আসা এবং যাওয়া। এরপর যাওয়ার আগে আপনাকে 150 পাউন্ডের একটা হোমওয়ার্ড অ্যালাউন্স বলে, যে টুকটাক যদি কোনো কেনাকাটা থাকে। আমাদের অ্যাপ্লাই করার জন্য ইউকে ভিসার জন্য একটা ইন্স্যুরেন্স ফি দিতে হয়, মনে হয় এটা 1 লাখ টাকার মতো। এটা আমাদের জন্য ওয়েবার থাকে, ওয়েব থাকে। এরপরে ভিসা প্রসেসিং ফি আছে কিছু, এটাও ওয়েব থাকে। আর আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে বাংলাদেশ থেকে টিবি টেস্ট নামে একটা টেস্ট করতে হয়, টিউবারকুলোসিস টেস্ট, এটার জন্য আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হয়। তো ইনিশিয়ালি আমাদের পেমেন্ট করতে হয়, বাট ইউকেতে আসার পরে ওরা আবার আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। তার মানে আপনি দেখছেন যে আপনার বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করা শুরু করা থেকে আপনার বাংলাদেশে যাওয়া পর্যন্ত আপনার যত খরচ হওয়া সম্ভব কিছু তারা কাভার করে। তার মানে এটা খুবই একটা মানে লুক্রেটিভ একটা প্রোগ্রাম, এবং এটা একটা হিউজ বেনিফিট আপনার, মোরাললেস 80 to 90 লাখ টাকা। আর এখানে আমি আপনাদেরকে কিছু ইউজফুল লিঙ্ক দিয়েছি, যেমন চিভিনিং.org, এখানে আপনার অ্যাপ্লিকেশন পোর্টালটা হয়তো এখান থেকে ওপেন হয়। আমি এফসিডিওর কথা বলেছি। আমি যে ইউটিউব পেজ থেকে হেল্পটা নিয়েছিলাম সেখানের কথা বলেছি, যে চিভনিং স্কলারশিপ হেল্প নামে একটা পেজ আছে। আমরা যেটা চেষ্টা করতে হবে, আমাদের এসে গুলোতে যদি আমরা এসডিজি 17টা গোল আছে, গোলগুলোকে যদি কানেক্ট করা যায়, এটা খুব ভালো। ইউকে গভর্নমেন্টের যে একটা যে সেন্ট্রাল ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজটার লিঙ্কটাও দিয়ে দিয়েছি যদি আপনাদের কারো প্রয়োজন হয়। সো এটা ছিল আমার জার্নি, এটা আমি দুইটা পেজ, দুইটা ছবি, রিসেন্ট ছবি আমি শেয়ার করেছি। প্রথমটা হচ্ছে চিভনিং থেকে আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল, এখানে একটা ক্যাসেল আছে, ক্যাসেলে ঘুরতে নিয়ে গেছিল, এখানে রানীটা নিজেদের ব্যাপার স্যাপার আছে আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে স্কটল্যান্ডে, যারা আমরা বিভিন্ন স্কলারশিপ নিয়ে পড়ছি ইউকে গভর্নমেন্টের, ওরা করেছিল কি প্রত্যেকটা দেশ থেকে একজন করে ইনভাইট করেছিল। যেমন বাংলাদেশের চিভনিং স্কলারশিপের পক্ষ থেকে আমি ইনভাইটেশন পেয়েছিলাম যাওয়ার জন্য। আর কমনওয়েলথ স্কলারশিপ থেকে আরেকজন বাংলাদেশি, আমরা মাত্র দুইজন বাংলাদেশি জয়েন করেছিলাম। সো কমনওয়েলথ থেকে একজন বাংলাদেশি আর চিভনিং থেকে একজন বাংলাদেশি হিসেবে আমি জয়েন করেছিলাম। এখানে অনেক দেশের মানুষজন আছে। এই তো হ্যাঁ, এরপরে আমরা মনে হয় একটু কোশ্চেন নিতে পারি, যদি কারো কোনো কোশ্চেন থাকে। আমার কি আচ্ছা বেশ শুনতে মাহাদি, পাচ্ছি? আমি আসলে একটু আনমিউট করে কথা বললাম, জি 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 তুমি করে প্লিজ। বললাম, কিছু মনে করো না। মাহাদি, আমি হচ্ছে হ্যাঁ লায়লা, 39। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপু প্লিজ বলেন। না, আমি আসলে ওনাদেরকে সিঙ্গেল সাপোর্টটা দিচ্ছি। এখানে সৌরভ আছে, ও হচ্ছে আমার স্টুডেন্ট। তো আচ্ছা এখানে যেহেতু আমাদের এই যে বিডিএন তো জানোই, এটা আমাদের থাকে, মানে আপু, অফিসিয়াল আপনার যেটা আমাদের। ভয়েসটা না একটু স্লো ম্যাম, শুনছি, আপনার সরি। কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, আমি আপনার করছি, হেডফোন কানেক্ট করে কথা বলছি। হ্যাঁ, এখন এখন মনে হয় কিছুটা শোনা যাচ্ছে আর কি, হ্যাঁ।
আচ্ছা, এখানে একজন একটা কোশ্চেন করেছে, ডু উই নিড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফর অ্যাপ্লাইং ফর চিভনিং? একটা ক্রাইটেরিয়া আছে চিভনিং এর জন্য, যে আপনাদের 2000 ঘন্টার একটা মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হয়। তো একটা সুবিধা আছে যে ওইখানে ওরা, আপনারা যারা বিভিন্ন ক্লাবের সাথে জড়িত আছেন, মানে আপনার বিভিন্ন ভলেন্টিয়ার অ্যাক্টিভিটির যে কাজগুলোকে, ওটাকে আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাতে পারেন। যেমন আমাদের সাথে এবার ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে এসেছে, ও অক্সফোর্ডে পড়ছে। সো ও খুব ফ্রেশার, মানে খুবই জাস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করে চলে আসছে। তো ও কি করছে, ওর ইউনিভার্সিটি লাইফে বিভিন্ন ক্লাবে, তার 2000 ঘন্টা কিন্তু খুব বেশি না। ও এরকম 7-8টা ক্লাবে ছিল, ওর ইন্টার্নশিপ করেছে একটা জায়গায় 3 মাস, ওইগুলোকে দেখিয়েছে। সো দেখিয়ে মোটামুটি 2000 আওয়ার দেখানো যায়। সো চিপনিং এর যেটা সুবিধা, আপনার ভলেন্টিয়ার অ্যাক্টিভিটির যে কাজ, এই কাজের ঘন্টাটাকে আপনি ওয়ার্কিং আওয়ার হিসেবে দেখাতে পারবেন। আশা করি আপনার কোশ্চেনের উত্তরটা পেয়েছেন আর কি। ওকে মাহাদি, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছ আমাকে? জি জি, আপু শুনতে পাচ্ছি, জি প্লিজ বলেন না। আচ্ছা, আমার নেটওয়ার্ক ইস্যু ছিল। আচ্ছা, যাই হোক, আমি আসলে সেশনটাতে থাকতাম না, তোর প্রেজেন্টেশন খুবই ভালো লেগেছে, সরি তুমি করে বলছি। জি জি, প্লিজ প্লিজ। আমি জাস্ট ওদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছি, so আমি আসলে লিভ নিয়ে নিতাম। জাস্ট যখন দেখলাম যে তুমি সেশন শুনেছে, আই রিয়েলি লাইক ইওর সেশন। আই হোপ আমার স্টুডেন্টদের হয়তো অনেক হেল্প হবে এই সেশনটা দেখলে। সো নাইস তুমি অফ ইউ, সো যেভাবে নাইস। ডিটেল থ্যাংক ইউ। বলেছো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অ্যাপ্রিশিয়েট করবো তুমি যদি এই ধরনের সেশন আরো না, অ্যাজ পার আই নো তুমি এরকম নিচ্ছ। নিচ্ছি কারণ কি, আমি, আমি অনেকগুলো। আই ফিল লাইক যে অনেকে আসলে এরকম বাইরে স্কলারশিপ নিয়ে যায়, সো প্রপার গাইডেন্সটা তারা পেতে চায় যে আসলে কিভাবে করলে আমরা আসলে টা পাবো, সো তোমার কাছ থেকে পেতে পারবে। আমি আমার স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাকে একটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, সো সো নাইস অফ ইউ। আশা করি যে অন্যদেরও হয়তো কিছুটা ভালো লাগবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখা জরুরি, যে একটা জার্নি শুরুর ডেট থেকে, হয়তো আজকে থেকে হয়তো 2 জন বা 4 জনের জার্নিটা শুরু হবে। এটা কখনোই মনে করার সুযোগ নেই যে আজকে একটা সেশন, বা আপনারা 5 দিন পরে একটা ওয়ার্কশপ, বা খুব মোটিভেশনাল কোন একজন স্পিকারের একটা সেশন অ্যাটেন্ড করে আমরা জীবনে অনেক কিছু করে ফেলবো। আলটিমেটলি যেটা করবেন এটা আপনারই করতে হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, এখান থেকে আপনার একটা জার্নি শুরু হতে পারে, একটা সুন্দর জার্নি শুরু হতে পারে। কারণ আপনার চোখের সামনে যখন দেখেন আমাদের মতো সাধারণ মানুষ এগুলো করে ফেলেছে, এসে গিয়েছে, তো আপনাদেরও তখন মনে হতে পারে, আরে উনি পারলে আমি কেন পারবো না। এবং আমার কাছে মনে হয় যে আমাদের খুব একটা এফোর্ট দেওয়ার দরকার নেই, বাট আমাদের কনসিস্টেন্সি থাকাটা জরুরি। যে আমি লেগেছিলাম, আমার লেগে থাকতে হবে। আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, যেহেতু কিছুটা সময় আছে আমাদের হাতে। ঘটনাটা হচ্ছে যে আমাদের যখন কমনওয়েলথে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম আর কি। সো কমনওয়েলথ ওপেনে যেহেতু আমি অ্যাপ্লাই করবো, যেহেতু স্টাফে নমিনেশন পাইনি, আমি বলেছি অলরেডি। সো আমি যখন ওপেনে অ্যাপ্লাই করবো, তো আমার সিনিয়র শিক্ষকদের কাছে আমি গিয়েছিলাম। সো আমরা বিজনেস ফ্যাকাল্টিতে আছি, আমি জাহাঙ্গীরনগরের। সো আমাদের বিজনেস ফ্যাকাল্টিটা খুব বেশি পুরনো না, খুব নতুন আর কি। তো আমি আমার সিনিয়র শিক্ষকদের কাছে যাওয়ার পরে তারা আমাকে একটা কথা বললো কি, যে অ্যাপ্লাই করে খুব একটা লাভ নেই, কারণ হচ্ছে ইউজিসির ওই ভাইবা বোর্ডটায় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা থাকে। তো তুমি যেহেতু জাহাঙ্গীরনগর থেকে, আমাদের কোনো শিক্ষক ওই ভাইবা বোর্ডে থাকবে না মোরাললেস। তো তোমার খুব একটা ভালো শট নাই ওখানে। আর কারণ হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির টিচাররা চেষ্টা করবে তাদের কলিগকে দেওয়ার জন্য। তো আমি কিছুটা ডিজার্টেড হইলাম, কিন্তু আমার একটা সবসময় ইচ্ছা ছিল যে মানে আমি আগে একটু ওই পর্যন্ত যে দেখতে চাই যে আলটিমেটলি ঘটনাটা কি হয়। এবং ইন্টারেস্টিংলি, আমার যে বিজনেস ফ্যাকাল্টি থেকে আমাদের 3 জনকে নমিনেশন দিয়েছিল বাংলাদেশ থেকে, আমি টপার ছিলাম। পরবর্তী যারা ছিল তারা ঢাকা ইউনিভার্সিটি ছিল টিচার, কিন্তু আমি হাইয়েস্ট মার্ক পেয়েছিলাম কমনওয়েলথের ভাইবা বোর্ডে। তার মানে এটা বোঝানোর জন্য বলছি যে ওই বোর্ডে ঢাকা ইউনিভার্সিটির অনেকেই ছিলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় ছিলেন, আমার কেউ ছিল না। কিন্তু আপনি যদি ওখানে পারফর্ম করতে পারেন, অনেকে হয় কি আপনাকে আটকাবে, পিছু টান দেবে, আর এটা সম্ভব না, সব লবিং হয়, চাকরি ঘুষ ছাড়া হয়ই না। কারণ ওই ব্যক্তি পায় নাই। তো কি করে উনি ওনারটা জাস্টিফাই করার জন্য আপনাকে এগুলো সবসময় বলতেই থাকবে, যাতে আপনি যেতে না পারেন। আপনি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এইটা ফেস না করছেন। এটা ঠিক। আমাদের বাংলাদেশে আমাদের জব মার্কেট ছোট, আমাদের অনেক অপরচুনিটি কম, মাত্র 20 জন স্কলারশিপ দিচ্ছে বাইরে আসার জন্য, কম্পিটিটিভ। কিন্তু আমি আপনাকে একটা জিনিস গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি এই জার্নিটায় নামেন, হয়তো চিভনিয়ে হবে না, হয়তো কমনওয়েলথে হবে না, আপনার এরাসমাস মুন্ডাসে হবে, আপনার আরো ড্যাড স্কলারশিপ আছে, আপনার নেক্সট স্কলারশিপ আছে, আপনার ইউএসএ তে যাওয়ার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ আছে, মানে প্রচুর স্কলারশিপ আছে। একটা হয় কি, আপনি যখন জার্নিটা শিখে যান, তখন আপনার জন্য কোনো কিছুই কঠিন মনে হয় না। কিন্তু আপনি যখন জার্নিটা শিখবেন না, এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমি যদি দেশের কোনো একটা জায়গায় জব করি, আমাকে যদি কেউ বলে তোকে 90 লাখ টাকা বেতন দেওয়া হবে, তাহলে কতদিন চাকরি করা লাগবে সেখানে? 2 থেকে 3 বছর। কারণ আমি যদি 1 থেকে 1.5 লাখ টাকাও স্যালারিতে কাজ করি, তা আমার 5 × 60, 5 বছর কাজ করলেও আমার এত টাকা স্যালারি হবে না। আপনার 1 বছর একটা স্কলারশিপ প্রায় 1 কোটি টাকার মতো আপনাকে সাপোর্ট দিচ্ছে, তাহলে ওর জন্য আপনার কতটা কষ্ট করা প্রয়োজন? নিশ্চয়ই একটু কষ্ট তো করতেই হবে, তাই না বলেন? তা নাহলে আপনি কেন আসতে পারবেন? সেই কষ্টটা করার জন্য নিজের কাছে একটা কমিটমেন্ট থাকলেই হবে। আর এখন মানে জিনিসটা হচ্ছে যে ইউটিউব আসার কারণে, বিভিন্ন ব্লগ,
এইসব জায়গায় আপনারা যদি একটু সার্চ করেন, এত সহজ। ইভেন আমাদের সময় না আমরা চ্যাট জিপিটি ভাবে ব্যবহার করতাম না, এই বাইরে এসে অ্যাসাইনমেন্টের প্যারায় এখন থেকে মানুষ ধোঁয়ায় চ্যাট জিপিটি ব্যবহার করে। তো আমার এখন মাঝে মাঝে মনে হয় আমার এসেটা যদি আমি একটু চ্যাট জিপিটি নিয়ে হেল্প টেল্প নিতাম আরো ভালো হতো। তো আপনাদের ক্ষেত্রে তো এখন আরো সুবিধা, জাস্ট হচ্ছে আপনি আপনার জিনিসটা ড্রাফটিং করবেন, আপনি এআই এর হেল্প নিতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, এআই এর হেল্প নিতে গেলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এআই এর কিছু অনেক লিমিটেশন আছে। সো ওর কাছ থেকে হেল্প নেবেন, কিন্তু এরপরে চেঞ্জ করে করে দিতে হবে নিজের। ওর কাছ থেকে মানে এআই সবসময় মনে করতে হবে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনি না। তো আপনার অ্যাসিস্ট্যান্টের কি কাজ? আপনি বললেন এই ঠিক আছে আমার একটা ফাইল রেডি করে দাও, কিন্তু ফাইলটা পুরোটা পড়ে প্রুফ রিডিং করে আপনার কিন্তু তারপর সাইন করতে হয়। তার মানে এআই আপনাকে হেল্প করবে কিন্তু আপনার কাজ করে দেবে না, আপনার কাজটা আপনারই করতে হবে। এনিওয়ে, আমার মনে হয় আরো কিছু কোশ্চেন থাকতে পারে, আমি জানি না হোস্ট আমাদের সাথে আছেন কিনা। সরি, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। জি। আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে অ্যাটেন্ডেন্স শিটটা সেটি এখন দিয়ে দেওয়া হবে। আপনারা সেটি ওয়ার্কশপ শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে সাবমিট করবেন, এবং যারা যারা অ্যাটেন্ডেন্স শিটটা সাবমিট করবেন তাদেরকেই পরবর্তীতে আমরা টাস্ক ফর্মটি দিব। ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করেন। আমি হচ্ছে চ্যাট বক্সটি দেখছি। আহ আমাদের কিছু কোয়েশ্চেন থাকলে সেখান থেকে আমি এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে বলেছে যে পাবলিকেশন না হ্যাঁ ভাই, হ্যাঁ। পাবলিকেশন স্টিভনিং এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বুঝছেন। আমি আমার পাবলিকেশনের গোছায় টোছায় নিয়ে গেছি ভাইবা বোর্ডে, আমাকে কেউ পাবলিকেশন নিয়ে একটা কোশ্চেনও করে নাই। বাট কমনওয়েলথে করেছে, কমনওয়েলথে আবার পুরোটা পাবলিকেশন নিয়ে কথাবার্তা হয়েছে। সো আমি বলেছি যে মানে ইউজুয়ালি এই দুইটা স্কলারশিপই ইউকে গভর্নমেন্ট দেখেন, চাইলে তো ইউকে গভর্নমেন্ট একটা স্কলারশিপে 40 জন দিতে পারতো, বাট দুইটা স্কলারশিপে 20-20 জন কেন দিচ্ছে? কারণ দুইটা স্কলারশিপের টার্গেটই আলাদা। একটা স্কলারশিপে তারা চাচ্ছে একাডেমিক এক্সেলেন্স, একটা স্কলারশিপে চাচ্ছে তারা সোশ্যাল বা গুলো আপনার কি বলে লিডারশিপ ইম্প্যাক্ট চাচ্ছে। তো ইউজুয়ালি দেখা যাচ্ছে দুইটা জিনিস একই সাথে পাওয়া মুশকিল, এই জন্য ওনারা দুইটা ডিফারেন্ট স্কলারশিপ অ্যালাউ করেছে। সো চিভনিং এ আপনার জন্য মানে এই ধরনের অ্যাক্টিভিটি খুব একটা দরকার নেই। পাবলিকেশন ইভেন রেজাল্ট খারাপ নিয়ে একেবারে 3.12 এসব নিয়েও চলে আসছে, কোনো সমস্যা না। মানে 3.12 রেজাল্ট খারাপ না, মানে অ্যাভারেজ রেজাল্ট, সরি। আচ্ছা। স্যার, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। আহ আমানুল্লাহ ভাইয়া লিখেছিলেন, এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায় কি? এমওআই মানে আমি বুঝতে পারি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি কি এটা কি বুঝাতে চাচ্ছি? এটা কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন? ভাই মিডিয়াম অফ আপনি যদি ইনস্ট্রাকশন, ও থাকেন, আচ্ছা আমি আপনি বুঝতে পেরেছি কাইন্ডলি মাইকটা এমওআই, অন আমি করে বুঝতে স্যারের পেরেছি। সাথে সরাসরি কোশ্চেন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি এমওআই বলতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলেছেন, যে আপনার ওখানে যদি এমন থাকে যে অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট হচ্ছে ইংলিশ, এটা দিয়ে আপনি আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন কিনা, তাই তো? জি স্যার, জি স্যার, এটাই জানতে চাচ্ছিলাম। ভাই এটা আপনি মেক্সটে করতে পারবেন কিন্তু ইউকে তে পারবেন না। আমার মেক্সটে আমি আইএলটিএস দিয়ে করেছিলাম, বাট আমাদের এক কলিগ গিয়েছে মেক্সটে, ওনার আইএলটিএস দেওয়া লাগেনি, উনি এমওআই দিয়ে করেছে, যে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, উনি ওটা দিয়ে যেতে পেরেছে। মেক্সটের ক্ষেত্রে সম্ভব, বাট না ইউকে তে আইএলটিএস লাগবে, বা আপনি ডুওলিঙ্গো আছে বা টোফেল আছে, এগুলো দিতে পারেন। ভাইয়া হচ্ছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে জি জি। অফার লেটারের প্রসেসটা কি এবং অফার লেটার অ্যাকসেপ্টেন্স কিভাবে পেতে পারি আমরা? ও, এটা তো আরেক জার্নি। আচ্ছা, একটা জিনিস অল্পতে যেটা বুঝাই, অফার লেটার মানে হচ্ছে, এটা হচ্ছে মনে করতে হবে আপনার অ্যাডমিশন প্রসেস। মনে করেন আপনি এখন যেখানেই পড়ছেন, ফর এক্সাম্পল আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ধরে নেই, কারণ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফি আছে, পাবলিক তো নাই। ফর এক্সাম্পল ধরে নিই আপনি ব্র্যাক বা ইনস্টিটিউটে চান্স পেতে হবে প্রথমে পড়তে গেলে, তাই না? পড়তে গেলে আপনার চান্স পাওয়াটা বা অ্যাডমিশনটা এটা একটা ডিফারেন্ট প্রসেস। এরপরে আপনি চান্স পেয়েছেন, কিন্তু আপনার ওখানে পড়ার জন্য আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, এইটা হচ্ছে আপনার স্কলারশিপ। দুইটা কিন্তু সম্পূর্ণ দুইটা আলাদা প্রসেস। অ্যাডমিশন প্রসেসের জন্য আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা আলাদা সিস্টেম আছে। সো আপনাদের কি করতে হবে, আপনাদের একটু মানে ইউনিভার্সিটি পোর্টাল গুলো চেক করতে হবে, আপনার নিজের আগে ডিসাইড করতে হবে যে আমি কোথায় পড়তে চাই, কোন সাবজেক্টে আমার ইন্টারেস্ট আছে। একটা জিনিস সবসময় বলবো, আন্দাজে ভালো লাগে না জাস্ট পড়তে যেতে হবে দেশের বাইরে, এই জন্য কোনো সাবজেক্ট চুজ করেন না। আপনার নিজেকে, অনেকে আছেন না যে আমি একটা সাবজেক্টে পড়েছি কিন্তু এটার প্রতি আমার কোনো ঠিক মানে অ্যাট্রাকশনই নাই। আমার অ্যাকাউন্টিং স্টুডেন্টের মধ্যে তো অনেক এরকম পাই, কারণ আমার আবার স্টুডেন্টের সাথে খুব ভালো খাতির, ওদের সাথে আমি পুরো ইনফর্মাল কথাবার্তা অনেক হয়। অনেকে আছে তারা অ্যাকাউন্টিং পছন্দই করে না, জাস্ট দে আর লাইক হিয়ার বাই চান্স, নট বাই চয়েস। আমি সবসময় ফার্স্ট ইয়ারদের এই কোশ্চেনটা করি, ওয়েদার ইউ আর হিয়ার বাই চান্স অর বাই চয়েস। সো অনেকেই বলে স্যার আই এম হিয়ার বাই চান্স, কারণ আমার এখানে পড়ার ইচ্ছা ছিল না, আমার একটা চয়েস না। সো ওইটা করেন না, কারণ আপনার চয়েস করে সাবজেক্টটা নিতে হবে। এখন আসেন তাহলে ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন কিভাবে হয়। ইউনিভার্সিটির অ্যাডমিশনের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ইংলিশের যে স্কোরটা, আইএলটিএস এর স্কোর, আর দ্বিতীয় হচ্ছে আপনার এসওপি, সেটাকে আমরা বলি, আবার অনেকে মানে ডিফারেন্ট নামেও বলে, মোটিভেশন লেটারও বলে। সো এরকম স্টেটমেন্ট অফ পারপাস আর কি। সো এরকম ডিফারেন্ট নামে বলা হয়, আলটিমেটলি জিনিস একই।
500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড লিখতে হয় আপনার সম্পর্কে। এসওপি নিয়ে একটু কথা বলতে হবে ডিটেলস, কারণ এসওপিটার উপরে ভিত্তি করেই মানে আপনি কেন পড়তে চান, আপনার কি কোয়ালিটি আছে, এগুলো নিয়ে লিখতে হয় আর কি। সো আপনার শেভনিং এর 4টা এসে হয়ে গেলে ওই 4টা এসে থেকে আবার হেল্প নিয়ে আপনি এসওপি লিখতে পারবেন। এটা কোনো অসুবিধা নেই। এসওপি লেখার জন্য ইউটিউবে ভিডিও পাবেন অনেক, বা আমার সাথে কথা বললে আমি হয়তো অন্যভাবে বলতে পারি। তো আমাদের এখন মাস্টার্স চলছে, হয়তো এখন অতটা বেশি হেল্প করতে পারবো না, আবার দেশে গিয়ে কিছুটা হেল্প করতে পারবো হয়তো, বা আমার ডকুমেন্টও শেয়ার করতে পারবো। সো তখন কি হয়, আপনার ইউনিভার্সিটিতে একটা আইএলটিএস এর ক্রাইটেরিয়া থাকে। সো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো সবসময় 3টে ইউনিভার্সিটি চয়েস করবে। একটা করবেন টপ র্যাঙ্ক, যেমন আমি করেছি এডিনব্রা, টপ র্যাঙ্ক। আমি জানি যে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার আইএলটিএস এর মিনিমাম 7 লাগবে অ্যাপ্লাই করতে গেলেই, তা নাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। একটা করবেন মিডিল টায়ার, যেটা মনে করেন দেখবেন যে র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং 50 থেকে 100-র মধ্যে, সেটা হয়তো 6.5 চাইবে আইএলটিএস। আর একটা করবেন একদম মানে যেটা একটু নিচে র্যাঙ্কিং এ আছে, যেটা র্যাঙ্কিং হয়তো 100-র বাইরে, 150 থেকে 200-র মধ্যে, যার আইএলটিএস এর স্কোর হয়তো 6 চাইছে। তাহলে কি হবে, আপনি 3টে ইউনিভার্সিটি এরকম চয়েস দিলে আপনি অ্যাটলিস্ট আইএলটিএস 6 পাবেন, এটা আমার কনফার্ম মনে হয়। ইউনিভার্সিটি যারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ দিয়ে পড়ে এদের 6-এর নিচে কারো আসার সুযোগ নেই। তো দেখা যায় যে আপনারা অ্যাটলিস্ট 6 পেলে হবে কি, কারণ আপনার শেভনিং এ বা যে কোনো স্কলারশিপে আপনি যে 3টা চয়েস দেবেন, 3টার মধ্যে যে কোনো একটা অফার লেটার থাকলেই হয়। আপনার যেটার অফার লেটার থাকবে চয়েস অনুযায়ী, চয়েসের প্রায়োরিটি অনুযায়ী ওরা আপনাকে সেটাই প্লেসমেন্ট করবে। সো আপনি এরকম 3টা র্যাঙ্কিং অনুযায়ী করলে হবে কি, যে আপনি যদি কোনো কারণে আইএলটিএস এর স্কোর তুলতেও না পারেন, তাও অ্যাটলিস্ট আপনি অফার লেটার পাওয়ার সম্ভাবনা আছে, কারণ যেটা লোয়ার র্যাঙ্কে দিবেন আপনি ওটা থেকে অফার লেটার পেয়ে গেলেন। আর এসওপিটা একটু ডেভেলপ করবেন। আর প্রত্যেকের অ্যাপ্লিকেশন পোর্টাল থাকে, পোর্টালে ঢুকে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজগুলো যেটা করতে হয়, এটা তো অ্যাজ ইউজুয়াল। আমি জানি না আমি আনসার দিতে পেরেছি কিনা আপনার সব। হ্যাঁ, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ডিটেলসে বলেছেন। আচ্ছা, ঠিক আছে। স্যার খুরশিদ ভাই লিখেছেন, ইজ ইট নেসেসারি টু কাম ব্যাক টু বাংলাদেশ আফটার এমএসসি অর দ্য ইউকে গভর্নমেন্ট প্রোভাইডস জব অপরচুনিটিজ অর ভিসাস ফর এ সার্টেন টাইম আফটার কমপ্লিটিং এমএসসি? আচ্ছা, ইউকে গভর্নমেন্টের আপনাকে জব অপরচুনিটি দেওয়ার কোনো দায় নেই। যেখানে আমার নিজের দেশ আমাকে জব দিচ্ছে না, সেখানে বিদেশ আমাকে জব দেওয়ার দায় নেবে এই কথা চিন্তা করার সুযোগ নাই। ইউকে গভর্নমেন্ট তার দেশের জনগণকে এরকম না, সবাই নিজের যোগ্যতায় জব ম্যানেজ করে নিতে হয়। আচ্ছা, চিভনিং যখন স্কলারশিপটা দেয়, চিভনিং এর একটা ক্রাইটেরিয়া আছে যে আপনার দেশে এসে 2 বছর থাকতে হবে। 2 বছর পরে আপনি আবার যে কোনো জায়গায় যেতে পারেন, যা খুশি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এই স্কলারশিপটা দেওয়ার একটা মূল অবজেক্টিভই হচ্ছে আমার দেশকে তারা সহযোগিতা করছে, আমার দেশের ফাইনেস্ট স্টুডেন্টদের গুলোকে বাইরে পড়তে নিয়ে, যাতে ওইখানের লার্নিংটা আমি আমার দেশে কাজে লাগাতে পারি। সো চিভনিং এর এরকম একটা ক্রাইটেরিয়া আছে যে আমার 2 বছর গিয়ে দেশে সার্ভিস দিতে হবে। ও আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ইউকে তে পড়লে আপনি পরবর্তীতে মানে কি বলে ওয়ার্ক ভিসা পাওয়া যায়, 2 বছরের একটা ওয়ার্ক ভিসা দেয়। আপনি এখান থেকে কাজ করে তারপরে ভালো জব পেলে তো আরো দীর্ঘদিন থাকা যায়। সো যারা এখানে জব করতে চায় তাদের অবজেক্টিভ আলাদা। যেমন আমার তো কখনোই এখানে জব করার ইচ্ছা নেই, আমি দেশে ফিরে যেতে চাই। সো আমার জন্য মনে হচ্ছে চিভনিং আমার জন্য ভালো। সাইফ কামাল ভাই লিখেছিলেন, আমি এবার এইচএসসি শেষ করেছি, নিজেকে ওই স্কলারশিপের জন্য কিভাবে প্রস্তুত করতে পারি, প্রথম ধাপের কাজ কি হবে? প্রথম ধাপের কাজ আমি তো অলরেডি একটা এক্সাম্পল দিয়েছি। আপনি যখন ইউনিভার্সিটিগুলোতে পড়বেন, আপনারা যখন বুঝবেন যে আমার আমার অবজেক্টিভ হচ্ছে আমি হায়ার স্টাডিজে যেতে চাই, আমি এই সাবজেক্টগুলোতে পড়তে চাই, তাহলে কি হবে, আপনি যে অ্যাক্টিভিটি গুলোতে নিজেকে এঙ্গেজ করবেন, যেমন যে ক্লাবগুলোতে সাথে নিজের অ্যাফিলিয়েশন তৈরি হবে, সেগুলোর সাথে আপনি যখন কাজগুলো করবেন, চেষ্টা করবেন যে এটাকে আপনার লং টার্ম ক্যারিয়ার অবজেক্টিভের সাথে অ্যালাইন করার। যেমন আপনার এসএতে লিখতে পারেন, আপনার এসওপি তে লিখতে পারেন যে আমি এই কাজগুলো করেছি, যেটা আমাকে এইভাবে ভ্যালু এডিং করেছে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আমার ইমপ্রুভ হয়েছে। আমি হয়তো কোনো ক্লাবে প্রথমে জয়েন করেছি, পরবর্তীতে পার্টিসিপেট করার কারণে, ওয়ার্কশপ করার কারণে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, আমি অ্যাওয়ার্ড পেয়েছি। সো এগুলো একটা জার্নি। সো এই কাজগুলো মানে এট দ্য সেম টাইম করলে হবে কি, এটা আপনার জন্য সুবিধা হবে আর কি। ভাইয়া, একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আমি জি। যে এরকম ভলেন্টিয়ারি কাজ করছি বা সোশ্যাল ওয়ার্ক করছি, এগুলোর যে একটা প্রুফ দেওয়া, এটা কি তাদেরকে সার্টিফিকেট হিসেবে দিতে হয়, নাকি জাস্ট হচ্ছে আমি আমার এসেতে যে মনে হয় ঢুকতে ওখানে পারি? আপনার যেহেতু যখন আপনারা ভলেন্টিয়ারিং কাজ করবেন, তার মানে আপনার অ্যাকচুয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা থাকবে না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যখন রেফারেন্স লেটারটা দিতে হয়, সেটাকে আমরা বলি প্রফেশনাল রেফারেন্স লেটার। রেফারেন্স লেটার ইউজুয়ালি 2টা দিতে হয়, একটা একাডেমিক, একটা প্রফেশনাল। একাডেমিক মানে হচ্ছে আপনি যে পড়াশোনা করেছেন, যেখানে ইউজুয়ালি আমরা আমাদের থিসিস সুপারভাইজারের রেফারেন্স লেটার কাছ থেকে রেফারেন্স লেটার নেই একাডেমিক রেফারেন্স লেটারের ক্ষেত্রে। আর প্রফেশনালটা নেই আমরা যেখানে জব করছি, সেই জবের কোনো একজন আমার বসের কাছ থেকে। তো আমি নিয়েছিলাম আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে। সো আপনারা যারা মানে ভলেন্টারি যে অ্যাক্টিভিটির এক্সপিরিয়েন্স দেখিয়ে অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে যেটা হবে, আপনার ওই ক্লাবের প্রেসিডেন্ট বা সেক্রেটারির কাছ থেকে, ক্লাবের প্যাড থেকে হয়তো একটা রেফারেন্স লেটার নেওয়া লাগবে, কারণ আপনার তো তাহলে আর কোনো প্রফেশনাল লোক নাই। সো এটা করা যেতে পারে। জি ভাইয়া।
আর যদি প্রয়োজন হয় টুকটাক কিছু আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, সার্টিফিকেশন গুলো থাকে, ওগুলো জমা রাখতে পারেন নিজের কাছে প্রয়োজনে। তানজিনা আপু লিখেছেন, ইজ ইট অনলি ফর মাস্টার্স স্টুডেন্টস? এটা মাস্টার্স এর জন্য, শিভনিং শুধুমাত্র মাস্টার্স এর জন্য। কমনওয়েলথ মাস্টার্স প্লাস পিএইচডি দুটোতেই দেয়। আর এম এ নেক্সট আমিন ভাই মাস্টার্স। লিখেছেন, মাস্টার্স না করে কি পিএইচডি করতে পারবো? দেখেন, পিএইচডি করতে পারবেন কিনা এটা ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে। ইউনিভার্সিটি যদি আপনাকে পিএইচডি তে অ্যাডমিশন দেয়, আপনার স্কলারশিপ আপনাকে দিতে পারে। আপনার স্কলারশিপের কিন্তু কোনো দায় দায়িত্ব নেই আপনাকে কোথাও অ্যাডমিশন করাই দেওয়া। আপনার স্কলারশিপ শুধুমাত্র স্কলারশিপ দিবে আপনাকে, অ্যাডমিশনটা সম্পূর্ণ আপনার রেসপন্সিবিলিটি। এখন কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে মাস্টার্স না করেও পিএইচডি তে অ্যাডমিশন দিয়ে থাকে, তাহলে সেটা তো অবশ্যই আপনি পেতে পারেন স্কলারশিপের মাধ্যমে। আর আমি দেখিনি খুব একটা যে মাস্টার্স না করে পিএইচডি করতে আসছে, বাট আসতেও পারে। যেমন আমি আগের জীবনে কোথাও দেখিনি যে কেউ পিএইচডি করার পরে মাস্টার্স করে। কিন্তু আমার সাথে একজন চিভনিং স্কলার আছে, ও মরক্কো থেকে আসছে। ও বলতেছে ও আগে পিএইচডি করেছে কি ওয়াটার ম্যানেজমেন্টে, এখন আবার সে মাস্টার্স করতেছে সাস্টেনেবিলিটিতে। সো হতেই পারে, চেষ্টা করে দেখা যেতে পারে। মোহাম্মদুল্লাহ আলামিন ভাইয়া, আপনি সরাসরি মাইক অন করে স্যারের সাথে কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, জি হচ্ছে আমার, জি হচ্ছে আমার প্রশ্ন ছিল হচ্ছে দুইটা। তো হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি বর্তমানে হচ্ছে সিএসসি তে হচ্ছে আমি এখন মাস্টার্স করতেছি, থার্ড সেমিস্টারে হচ্ছে আমার লাস্ট সেমিস্টারে। আমার এখন হচ্ছে মানে থিসিস ওয়ার্ক প্লাস হচ্ছে কোর্স ওয়ার্ক চলতেছে। তো হচ্ছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে হচ্ছে যে যে আমি যদি আহ মানে হারপর যদি আমি পিএইচডি সিএসসি তে পিএইচডি করার জন্য যাই, তাহলে কি সেই ক্ষেত্রে কি ইংল্যান্ড কি সবচেয়ে মানে বেস্ট দেশ হবে পিএইচডি করে, নাকি হচ্ছে আগে হচ্ছে অন্য দেশ? তারপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে হচ্ছে ইংল্যান্ডে যদি কেউ মাস্টার্স বা যদি কেউ পিএইচডি করে, তাহলে কি সেক্ষেত্রে কি ইংল্যান্ডে কি ইংল্যান্ডে কি সেই ব্যক্তি মানে হচ্ছে স্থায়ীভাবে থাকতে পারবে? আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে সবসময় মনে হয় আপনি ইউনিভার্সিটি র্যাঙ্কিং গুলোকে একটু প্রায়োরিটি দিবেন কোনো দেশের থেকেও। হ্যাঁ, সো আপনি আপনার সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিং খুঁজে পাবেন, যেমন কিউএস র্যাঙ্কিং আছে, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং আছে। তো আপনারা কি করবেন, গুগল মামাকে জিজ্ঞেস করলে সেই র্যাঙ্কিং গুলো বের করে দিবে। তো আপনার কি করতে হবে, র্যাঙ্কিং দেখে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার মনে হয় যে না আমি খুব টপ নচ স্টুডেন্ট, তো আপনি কি করবেন, টপ 25টা ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করলেন বা টপ 50টা। সো এখন সেই 50টা বিশ্বের বিভিন্ন দেশে হতে পারে। এমন না যে মানে ইংল্যান্ড মানেই সারা দুনিয়ার সেরা ইউনিভার্সিটি গেলে ইংল্যান্ডে, বা সারা দুনিয়ার সেরা ইউনিভার্সিটি শুধু আমেরিকায়। প্রত্যেকটা দেশেরই টপ ইউনিভার্সিটি গুলো টপ র্যাঙ্ক, এই যে র্যাঙ্কিং গুলোর মধ্যে থাকে। সো আপনাদের কি করতে হবে, সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিংটা চেক করে আপনি এটা করতে পারেন। সো আমি বলবো যে আসলে দেশকে প্রায়োরিটি না দিয়ে র্যাঙ্কিংটাকে প্রায়োরিটি দেওয়াটা জরুরি। আচ্ছা, দ্বিতীয় যেটা আসতেছে, আপনারা যে কোশ্চেনটা করেছেন যে ইংল্যান্ডে আপনি পিএইচডি করার পর থাকতে পারবেন কিনা, আমি তো দেখেছি অনেকে আছে এবং ভালো জব করছে, এবং এখানে অনেক ইউনিভার্সিটি আছে, এবং ইংল্যান্ড থেকে পিএইচডি করে এখন অস্ট্রেলিয়াতে টিচার, এরকম অনেকে আছে। তো নিউজিল্যান্ডে টিচার ইংল্যান্ড থেকে পিএইচডি করে, এটাও আমার পরিচিত আছে। তো আমার মনে হয় যে পিএইচডি এখানে একটা ভালো ইউনিভার্সিটি করতে পারলে এটা মনে হয় ভালো কিছু হবে। আপনি তাহলে, আর বিষয়টা একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এগুলো ডিপেন্ড করে বর্তমান সময়ে। তারা দেখবে যে এগুলো প্রোফাইলের উপরে ডিপেন্ড করে। যেমন এখন দেখি বাইরে আমরা কোথাও দেখি যে আমি তো অনেকগুলো জব ফেয়ারে অ্যাটেন্ড করেছি, তো আমি জব ফেয়ার গুলোতে যাই এটার কারণে, দেখার জন্য যে ইউনিভার্সিটি মানে কোম্পানিগুলো কি চায়। আর একটা বড় কারণ হচ্ছে এখানে জব ফেয়ারে গেলে সামনে অনেক চকলেট থাকে, মানে ওরা জব ফেয়ার চকলেট দেয় আর কলম গিফট টিফট থাকে। তো আমি যাই প্রত্যেকটা সামনে থেকে চকলেট নিয়ে আসি, চাকরি তো নিবো না, এই কারণে যাই। এনিওয়ে, তো ওইখানে দেখি ওরা প্রত্যেকে অ্যাপ্লিকেশনের সাথে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাও চায়। সো একটা জিনিস সবাই চেষ্টা করবেন যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটু প্রফেশনাল ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন। কখনো আপনার আজকে কোথাও ইফতার পার্টি হলো বা আজকে কোথাও আপনার হ্যাং আউট ছিল, এগুলো লিঙ্কডইনে দিন। এবার আপনার কোনো ওয়ার্কশপ করেছেন 3 দিনের, আপনি একটা সার্টিফিকেট পেয়েছেন, শেয়ার করেন। আপনি কোনো একটা স্কিল অ্যাচিভ করেছেন, শেয়ার করেন। তো এটা কি হবে, ধীরে ধীরে আপনার প্রোফাইলটা বিল্ড আপ হবে, তাতে আপনাদের জন্য একটু হেল্প হতে পারে। আমার লিঙ্কডইন প্রোফাইলও খুব সাউন্ড যে তা না, কারণ আমাদের একাডেমিশিয়ানদের অত সাউন্ড লাগে না, বাট আমার লিঙ্কডইন আমি দেখছি যেখানে শেয়ার করেছে একজন। সো আপনারা চাইলে আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড হতে পারেন, আমারটা থেকেও দেখতে পারেন, অন্যদের কাছ থেকেও দেখতে পারেন। তো যখন পিএইচডি শেষ হয়ে যায় তখন অনেকে, কারণ আপনারা দেখবেন লিঙ্কডইনেই সার্কুলার আসে যে এই অমুক ইউনিভার্সিটি লেকচারার চাচ্ছে, কারণ যারা পিএইচডি করবেন তারা মূলত একাডেমিতেই থাকতে চায়। একাডেমিতে না থাকলে তো তার পিএইচডি করার এতটা প্রয়োজনীয়তা নেই। তো সেক্ষেত্রে তখন আপনারা লিঙ্কডইনের থ্রুতেও অনেক সময় লিঙ্কে চাকরি হয়ে যায়, এবং ডেফিনেটলি আপনি একটা ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলে তো জব অপরচুনিটি থাকবেই। এটা তো খুব স্বাভাবিক বিষয়। আমি জানি না একদম কনসাইজ আনসার দিতে পেরেছি কিনা আপনাকে, বাট চয়েস ইজ ইয়োর্স।
আপনারই ডিসাইড করতে হবে, র্যাঙ্কিংটা দেখতে পারেন, আর ডেফিনেটলি ভালো র্যাঙ্ক থেকে যদি পিএইচডি করতে পারেন এটা আপনার জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করবে। রেফারেন্স লেটার, ভাই একই কথা, রেফারেন্স লেটার রিকমেন্ডেশন লেটার একই কথা। আচ্ছা, তাহলে মনে হয় আমাদের আর কারো কোনো কোশ্চেন আজকে নাই, তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি, তাই না? বা আমাদের যে অ্যাঙ্কার আছেন শুনতে পাচ্ছেন মনে হয় হোস্ট। জি ভাইয়া, সরি আচ্ছা, স্যার, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা শেষ করতে পারি, যেহেতু আপনি বলছিলেন আপনার একটা ইনভাইটেশন আছে। তো আর হুম। কারো কোশ্চেন না থাকলে আমরা প্রোগ্রামটি এখানে শেষ করতে চাই। তার আগে বলছি যে ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য আচ্ছা, ধন্যবাদ আমি আপনার একটা কোশ্চেন মূল্যবান করতে চাই শেষে। হ্যালো, হ্যালো জি 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 জি, অবশ্যই। আচ্ছা, মাদি, আমি দেখেছি প্রশ্নটা আসছে, বাট আমি ভেবেছিলাম তুমি অ্যান্সার করবে, স্কিপ করে গিয়েছো। ওকে উনি ওকে প্রশ্ন ওকে, জি জি জি। করেছিলেন যে শিবিনিং কি শুধু মানে মাস্টার্স প্রোগ্রামের জন্য কিনা, তো পিএইচডি আমি তো প্রোগ্রামের জন্য কি বলেছি আছে আপু কিনা যে অফারটা? শেভেনিং শুধুমাত্র মাস্টার্স এর জন্য দেয়, কমনওয়েলথ হুম দেয় হুম। পিএইচডি প্লাস মাস্টার দুটোর জন্যই দেয়, আবার নেক্সটেও পিএইচডি প্লাস মাস্টার দুটো পাওয়া যেতে পারে। শেভেনিং আচ্ছা, শুধুমাত্র মাস্টার। আর আমার একটা প্রশ্ন ছিল, এটা জি যেহেতু আমার স্টুডেন্ট আমাকে প্রচুর করে, জি। সাপোজ কেউ, আমি ধরে নিলাম আমার স্টুডেন্ট শিবিনিং স্কলারশিপ পেলো, যেহেতু হ্যাঁ, ওদের একটা হচ্ছে কন্ডিশন থাকে, আফটার মাই স্কলারশিপ আমাকে বাংলাদেশে ব্যাক, মানে আমার নিজের কান্ট্রিতে ব্যাক করে আসতে হবে, 2 ইয়ার সার্ভিস দিয়ে দিতে হবে। এখন ও যদি ব্যাক না করে আসতে চায় এবং ওখানে পিএইচডি প্রোগ্রামে এনরোল হয়ে যেতে চায়, এরকম কি সুযোগ হয় কি? এরকম সুযোগ তো কয়েকজন করেছেও তো। দেখা হুম যায় হুম। এটাই কি হয়, পরবর্তী যে কোহোর্ট গুলো আসে ওদের একটা ইম্প্যাক্ট পড়ে আর কি, বুঝছেন? মানে আচ্ছা। এরকম তো দেখা যাচ্ছে যে আপনাকে কেউ এরকম বেঁধে ধরে রাখতে পারবে না। তো আমাদের কি হয়, একটা প্রফেশনাল বিহেভিয়ার ওনারা এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে। আবার হুম হুম হুম। আমরা যখন পরবর্তীতে দেশে যাই, দেশে যাওয়ার পরে ইউকে এম্বাসির অনেকগুলো ইনিশিয়েটিভ থাকে বাংলাদেশে, দেখবে যে বিভিন্ন ইনিশিয়েটিভ আছে, তো ওই ইনিশিয়েটিভ গুলোতে আবার আমাদেরকে ইনভাইট করে ওরা কথা বলার জন্য, যারা আমরা ইভিনিং অ্যালামনি আর কি। তো দেখা যায় তখন ওরা যোগাযোগ করলে আমাদেরকে যদি দেশে না পায়, ওরা তো বুঝতে পারে যে আমি তাহলে দেশে ফেরত আসিনি। তো এক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী ব্যাচগুলোতে আমাদের রেশিওটা আরো কমায় দেয়, যে হয়তো 20 জন দিচ্ছে, এটা হয়তো 15 জন করে দিল, কারণ এগুলা তখন আরো বেশি অন্যদের জন্য একটু সমস্যা হয়, হয়তো নিজের জন্য সমস্যা হয় না। এটা একটা ইস্যু আর কি। ইম্প্যাক্ট করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, লাইক যেহেতু এখানে স্টুডেন্ট অনেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, এটা হয়তো আমরা হুম, করি না, বাট ওনারা করেন। আমার একটা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি বাইরে থেকে পিএইচডি করে আসলো, হ্যাঁ, হুম, আমি হুম। ধরলাম স্কলারশিপ হোক, যেভাবে ওন ফাইন্যান্সে হোক, উনি করে আসলেন। আহ সেই ক্ষেত্রে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার ফ্রম পাবলিক ইউনিভার্সিটি, তুমি কি মনে করো এদের কতটা সুযোগ আছে একাডেমিক্সে একটা ভালো ইউনিভার্সিটিতে, আই মিন পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়ার? এখনো কি সেই সুযোগটা তৈরি হয়েছে, না আসলে তাদেরকে চিন্তা করতে হবে যে আমার আমি কাছে আপু বাইরে মনে হয় আমি আপনার থেকে কোশ্চেনটা এনরোল মনে হতে বুঝতে পারবো? পেরেছি, যে হুম হুম প্রাইভেট থেকে আসলে বা বাইরে গিয়ে বাংলাদেশের এখন যে সিচুয়েশন, আমি আশা করি সিচুয়েশনটা চেঞ্জ হবে সামনে। হুম হুম। এখন যে সিচুয়েশন, আমরা যেমন দেখেন যে সার্কুলারে পিএইচডি চায় না, কিন্তু বাইরে কিন্তু একটা লেকচারার হতে গেলেও আপনার পিএইচডি করেই টিচার হতে হবে। সো দেখা যায় যে আমাদের আর বাইরে থেকে যাওয়ার পরে, যেমন আমাদের ডিপার্টমেন্টে একজন স্যার আছেন, উনি মানে বাইরে থেকে পিএইচডি করে গিয়ে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢুকেছেন। তো যেহেতু তখন আমার এটা নতুন ডিপার্টমেন্ট ছিল, তো সার্কুলার ছিল যে কারণ একটু সিনিয়র টিচারও দরকার ছিল ডিপার্টমেন্টে, তখন ওনার জন্য হয়তো এটা লাকিলি কাজ করেছে। টু বি ভেরি অনেস্ট, এই অপরচুনিটিটা খুবই কম, আমি যদি বলি সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। আর আমি যেটা বলবো যে যারা প্রাইভেট থেকে বাইরে আসবে, পিএইচডি করবে, তাদের বাইরে যদি ভালো অপরচুনিটি থাকে, আমার মনে হয় সেক্ষেত্রে তারা বাইরে আরো পার্সু করা বেটার। কারণ আমার কাছে এখানে এসে দেখতে পেয়েছি যে বাইরে অনেক ইউনিভার্সিটিতে, মানে এগুলো তো আসলে র্যাঙ্কিং থাকে, কিছু থাকে রাসেল লিগ বলে, যেমন আমাদের ইউনিভার্সিটি গুলো রাসেল লিগ, আবার ইউএস এর ইউনিভার্সিটি গুলোকে বলে আইভি লিগ। তো আইভি লিগ বা রাসেল লিগের কোন ইউনিভার্সিটি থেকে কেউ যদি একটা পিএইচডি করতে পারে, তার খুব ভালো অপরচুনিটি থাকে এখানে। সো আমার কাছে মনে হয় তখন আর তার আসলে ওই কারণ এত কিছু, এবং একটা পিএইচডি তো খুব কঠিন জার্নি। হুম। তো আমার কাছে মনে হয় যে এত কষ্ট করে যাওয়ার পরে দেশে আবার ওই পুনরায় ওই জার্নিটা, চাকরি খোঁজা, ভালো কিছুর জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা, অনেকে করতে চায় না আর কি, এটা সিচুয়েশন। না না, এই কোশ্চেনটা আমি খুব ফেস করি, মানে আমার যে স্টুডেন্টরা হয়তো হ্যাঁ প্রাইভেট হ্যাঁ, বুঝতে ইউনিভার্সিটি পেরেছি। হলেও অনেক প্রমিসিং স্টুডেন্ট কিন্তু আমরা পাই, এবং তাদের কিন্তু অবশ্যই অবশ্যই। ইন্টারেস্ট থাকে যে একাডেমিক্স তারা আসবে। তো জি, এই প্রশ্নটা খুব কমন আমার কাছে, যে আমি পিএইচডি করে আসলাম, বাট আমি কি আসলে ভালো ইউনিভার্সিটি গুলোতে এনরোল হতে পারবো অপরচুনিটি কিনা কম অ্যাজ কিনা। এ ফ্যাকাল্টি? জি জি, তোমাদের থ্যাংক ইউ, বুঝতে আই পেরেছি। আই থিঙ্ক সবাই অ্যান্সারটা পেয়ে গেছেন। আচ্ছা, জি। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আমাদের অডিয়েন্স আজকে আপনার মাধ্যমে চেভেনিং স্কলারশিপ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সবাইকে। আমার কাছে মনে হয় আমরা যারা বাংলাদেশে লাস্ট কথা বলি, আমরা যে কতটা মেধাবী এটা আমরা দেশে বসে জানি না। কারণ হচ্ছে কি জানেন, আমাদের সবসময় আশেপাশে নেগেটিভ কথাই বেশি শুনি। দেখবেন যে আপনার ছোটবেলায় মা বাবা বলবে তুই ওর মতো পড়িস না কেন, বন্ধু বান্ধব বলবে আরে তুই কিছু পারিস না, শিক্ষক বলবে তুই তো কিছুই পারিস না। আমাদের শিক্ষকরা সবাই আগে বলবে তুই কিছু পারিস না, তোর দিয়ে জীবনে কিছু হবে না। ম্যাক্সিমাম সব সব শিক্ষক না, আমি ইউজুয়ালি বলি না। তো এখনো তো সিনিয়র হয়নি, সিনিয়র হলে হয়তো বলবো। তো যাই হোক, তো আমরা বাইরে আসলে বুঝতে পারি আমরা কতটা মেধাবী এটা দেশে। কারণ আমাদের দেশে দেখেন আমাদের কোনো অ্যাক্সেস নেই। যেমন এখানে আমার সারা দুনিয়ার যত জার্নাল আছে অ্যাক্সেস আছে, যেগুলো বাংলাদেশে বসে আমার কিনে পড়তে হয়। এক একটা পেপার পড়তে গেলে আমার 50 পাউন্ড দিয়ে কিনতে হবে। আর এখানে সারা দুনিয়ার লক্ষ লক্ষ জার্নালে আমার অ্যাক্সেস, ডাটাবেজে আমার অ্যাক্সেস আছে, আমি ফ্রি ডাটাকে ডাউনলোড করে কাজ করতে পারি। তো আমরা বাংলাদেশে বসে যখন এত কনস্ট্রেইন্ট, এত লিমিটেশনের মধ্যে পড়াশোনা করে ভালো করি, বাইরে আসলে তো পুরো দুনিয়াটা আপনার হাতে। তো আপনার জন্য আরো বেশি সুবিধা। আমি লাস্টে বলি, আমার ইমিডিয়েট বাইরে আসার আগে আমার ওয়াইফ এক্সপেক্টিং ছিল। সো আমার ডেলিভারি ডেট ছিল আমার ওয়াইফের খুব কাছাকাছি। সো আমি 2 সপ্তাহ দেরি করে আসছি আমার এখানে। আমার ক্লাস শুরু হওয়ার 2 সপ্তাহ পরে এসে শুরু করেছি, কারণ আমি আমার বাচ্চাটাকে দেখে আসতে চাইছি আর কি। এনিওয়ে, ওদেরকে নিয়ে আসার ইচ্ছা ছিল কিন্তু পারিনি, কারণ ওর মেডিকেল কন্ডিশন আদার স্টাফ সাপোর্ট করেনি। এনিওয়ে, সো আমি আসার পরে তো আমি একেবারে পাগলের মতো অবস্থা, কারণ এখানে খুব জাম প্যাক প্রোগ্রাম, ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট। আমি এসে দেখতেছি পরের সপ্তাহে আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। আমি তো বুঝতেই পারছি না কিভাবে জমা দিব। এক পর্যায়ে এমন হয়েছে, আমার যে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশনে থাকি এর পাশেই আর্থার সিট নামে একটা পাহাড় আছে, মানে স্কটল্যান্ডের সব থেকে উঁচু পাহাড়। তো এক পর্যায়ে গিয়ে আমার স্ট্যাটিস্টিক্স ক্লাস করে আমার মনে হয়েছে যে আমি আর্থার সিটের উপরে যাবো, যে একটা লাভ দিব, কারণ আমার কিছু হবে না, আমাকে দিয়ে সম্ভব না। আর যেহেতু মানে একজন শিক্ষক, সবাই আমাদের কাছ থেকে এক্সপেক্ট করে এই লোক তো পারবে অনেক কিছু, হ্যান ত্যান। তো তারপর আমি কি করলাম, আমাদের বিশ্ববিদ্যালয়েরই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের এক স্টুডেন্টের সাথে যোগাযোগ করে ওর কাছ থেকে আমি প্রাইভেট পড়া শুরু করলাম, অনলাইনে জমে বসে। কারণ আমি তো অ্যাকাউন্টিং এর লোক, স্ট্যাট বুঝি না, কিন্তু এখানে স্ট্যাট খুব কঠিন। তো ও আমাকে 4 সপ্তাহ 5 সপ্তাহ দেখাইছে, মানে 7-8টা ক্লাস দেখায়। ও বলতেছে যে স্যার আপনার যে এখন সিলেবাস এটা আমাদের সিলেবাসের বাইরে। আমি মানে ও আর কমফোর্টেবল হচ্ছে না। এরপর তবে ও আমাকে কি করছে যে শুরুর দিকে আমাকে ধরাই দিচ্ছে খুব ভালো, 1 মাস মোটামুটি আমাকে ভালো দেখাইছে। পরবর্তীতে আমি চলছি। এবং আপনারা জেনে খুশি হবে যে আমাদের ব্যাচে, আমি এখন এখানে যে ব্যাচে আছি, এখানে 48 জন স্টুডেন্ট, বিশ্বের মনে হয় 17টা বা 18টা দেশের স্টুডেন্ট। সেটা বলেন কানাডা, ইউএসএ, সব দেশের স্টুডেন্ট, মোটামুটি ভালো ইউনিভার্সিটির, জাপানের স্টুডেন্ট আছে। সো আমার ফার্স্ট সেমিস্টার শেষে আই গট দ্য টপ স্কোর অ্যামাং দ্য 48 স্টুডেন্ট, যেখানে আমি 2 সপ্তাহ পরে এসে আমি সুইসাইড করতে চাচ্ছিলাম। মানে আমি জাস্ট কথার কথা দুষ্টুমি করে বলছি, এখানে আমার মনে হচ্ছিল আমি যে একটা লাভ দেওয়া দরকার। সো আমার কাছে এখানে এসে পরবর্তীতে এখন আমার মনে হয়েছে, যখন আমি এদের পড়াশোনাটা বুঝতে পেরেছি, আমার কাছে এখন মনে হচ্ছে যে এগুলো আসলে খুব একটা বিগ ডিল না। জাস্ট হচ্ছে আপনার ওদের টোনটা ধরতে হবে। আর বাংলাদেশে আমরা তো বহুত শিক্ষক সামনে চলছি, কোনো শিক্ষক আছে 30টা গুণে নাম্বার দেয়, তারপরে কি করতাম, তাহলে 30টার পরে 20টা লিখতাম, কি লিখি জানি না। কোন শিক্ষক আছে অল্প পড়লে পছন্দ করে, আমরা ওই শিক্ষক বুঝে কিন্তু পরীক্ষায় আনসার দিই। এইরকম স্মার্ট কিন্তু আমরা সবাই। তো বাইরে এসে যখন একবার টোনটা ধরে যাবেন, দেখবেন যে জিনিসটা খুব সহজ, সবাইকে দিয়েই সম্ভব। তো আজকে কথা বলে ফেলেছি অনেক। থ্যাংক ইউ স্যার সবাইকে আপনার এই ধন্যবাদ। পজিটিভ এবং ইন্সপায়ারিং ওয়ার্ডের জন্য। ওকে, থ্যাংক ইউ। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ। আপুকে ধন্যবাদ। রাখছি তো, কাটছি তো আমি, হ্যাঁ। জি ভাই। আল্লাহ হাফেজ। যারা এ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের ওয়ার্কশপ গুলোতেও আপনাদেরকে আমরা সাথে পাবো। চ্যাট বক্সে যে অ্যাটেন্ডেন্স ফর্মটি দেওয়া হয়েছে সেটি আপনারা 10 মিনিটের মধ্যে পূরণ করবেন, কারণ ওয়ার্কশপ শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে সেই ফর্মটি অফ হয়ে যাবে। এবং এরপরে আপনাদের টাস্ক সাবমিশন ফর্মে লিংক দেওয়া হবে। টাস্ক সাবমিশন ফর্মটি হচ্ছে আমাদের আজকের ওয়ার্কশপের স্ক্রিনশট নিয়ে আমাদের ফার্নেস ব্রেন স্টেশন ফেসবুক গ্রুপে আপনাদেরকে পোস্ট করতে হবে। ধন্যবাদ সকলকে।